পর্ব ৬২। পরনে ভারী লেহেঙ্গা, গা ভর্তি গহনা আর মুখে ভারী মেকআপে নববধূর সাজে নিজের ঘরে বসে আছে নাদিয়া। তাকে ঘিরে আছে তার বন্ধু মহল, কিন্তু সবার মাঝে কেবল একজনের শূন্যতা বিরাজমান। সবাই যখন গল্পে মশগুল, তখন নাদিয়া মাছ থেকে উঠে এসে ব্যালকনিতে দাঁড়ালো। আজ থেকে ঠিক ১ মাস ৩ দিন আগে পাত্রপক্ষ প্রথম দেখাতেই তাকে পছন্দ করেছিল। তারপর বিয়ের তারিখ ঠিক করা হয়েছিল ১ মাস পর। এই ১ মাসে শুধু প্রথম দিকে নাদিয়া তাহসিনকে আগের মতোই বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু তাহসিন তার সিদ্ধান্তে অনড় ছিল। বাধ্য হয়েই সে তাহসিনের আশা ত্যাগ করেছিল। ১ মাসে তার হবু বর ঈশানের সাথে তার খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে। ঈশান ছেলেটাকে তার বেশ ভালোই লাগে, ছেলেটা স্বামী হিসেবে যোগ্য। এখন আর তাহসিনের কথা ভেবে নাদিয়ার চোখের পাতা ভিজে ওঠে না। ঈশান হয়তো তাহসিনের অভাব পূরণ করতে সক্ষম হয়েছে, কিন্তু তবু মনে কোণে কোনো এক শূন্যতা রয়েই গেছে। মাঝে মাঝে গভীর নিশীথি রাতে সেই শূন্যতার বুকের বাঁ পাশে উত্তাল সমুদ্রের ঢেউয়ের ন্যায় আছড়ে পড়ে। এত কিছুর পরও নাদিয়া আজ নিজেকে সামলে নিয়েছে। সে চায় তাহসিনকে ভুলে ঈশানকে ভালোবাসতে। হয়তো সে সক্ষম হবে, কিন্তু শূন্যতাটা কোনোদিন ঘুচবে কিনা সে বিষয়ে সে অবগত নয়। ব্যালকনিতে দাঁড়িয়ে নাদিয়া হাতের মুঠোর ফোনটার পাওয়ার বাটন অন করল। কল লিস্ট ঘেটে কাঙ্ক্ষিত নাম্বারে ডায়াল করল। পরপর কয়েকবার রিং হওয়ার পরই ফোন রিসিভ হলো, কিন্তু ফোনের ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া গেল না। নাদিয়া চোখ বন্ধ করে বড় বড় করে দম নিয়ে বলল, হ্যালো তাহসিন। এবার ওপাশ থেকে তাহসিনের শান্ত কণ্ঠস্বর ভেসে এলো, কেমন আছিস? ভালো আছি, তুই? তাহসিন এই প্রশ্নের উত্তর দিল না, পাল্টা প্রশ্ন করল, বর আসেনি এখনো? তুই আসবি না? কেন, অপেক্ষায় আছিস? ইনভাইট করেছিলাম তো, এলি না কেন? তাহসিন হেসে বলল, আজকাল কারো সুখ সহ্য হয় না রে, বড্ড হিংসুট হয়ে গেছে। কেউ একজন হয়তো নতুন ভাবে আসবে তোর জীবনে, অগোছালো জীবনটা নতুন ভাবে সাজিয়ে তুলতে। তখন তুইও সুখী হবি। হয়তো, হয়তো না। ক্যারিয়ার গড়ব, প্রতিষ্ঠিত হব, নিজের পায়ে দাঁড়াবো, তারপর হয়তো পরিবারের চাপে পড়ে কাউকে না কাউকে জীবনের সঙ্গে জড়াতেই হবে। হয়তো সেই মানুষটার প্রতি আমার ভালোবাসা থাকবে, কিন্তু তার প্রতি আমার ভালোবাসা কখনোই কমবে না, যার জন্য আমি ভালোবাসা শব্দটাকে অনুভব করতে পেরেছিলাম। তোর জন্য অনেক অনেক দোয়া রইল নাদি, তোর জন্য অনেক অনেক দোয়া রইল নাদি। তোর দাম্পত্য জীবনে ভালোবাসার অভাব যেন না হয়। নাদিয়া কিছু বলার আগে ওপাশ থেকে তাহসিন কল কেটে দিল। নাদিয়া কান থেকে ফোন নামিয়ে শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। আজ আর তার চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল না, শুধু মুখটা করুণ দেখালো। এমন সময় বাইরে থেকে বর এসে গেছে শব্দটা কানে আসতেই সে আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে গভীর তপ্ত দীর্ঘশ্বাস ছাড়ল, যার শব্দ জানান দিল শূন্যতাটা রয়েই গেল। বিছানায় অলস ভঙ্গিতে শুয়ে আছে টুম্পা। নাদিয়ার বিদায়ের পর ওদের বাড়ি থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। টুম্পা এসেই ড্রেস চেঞ্জ করে শটান শুয়ে পড়েছে। ফোনটা হাতে নিয়ে নেট অন করতে বিভিন্ন নোটিফিকেশনের ভিড়ে কয়েকটি মেসেজের নোটিফিকেশন দেখে টুম্পা মেসেঞ্জারে ঢুকে অবাক হলো। এই ছেলে হঠাৎ তাকে মেসেজ করছে কেন বুঝে উঠতে পারল না। পরপর 3টা মেসেজ করেছে, যাতে শুধু লেখা, হাই কেমন আছো, তোমার সাথে কথা আছে। টুম্পা মেসেজ সিন করেও রেখে দিল। ছেলেটার মেসেজ দেখে হঠাৎ করে তার প্রচণ্ড রাগ উঠে গেল। নেট অফ করতে যাবে ঠিক তখনই আবার মেসেজ এলো, রিপ্লাই দিচ্ছ না কেন? আমি তোমার সাথে গল্প করতে না, একটা খবর জানতে মেসেজ করেছি। মেসেজটা দেখে টুম্পার কপালে হালকা ভাঁজ পড়ল। সে রিপ্লাই দিল, কি খবর? তোমার সাথে সুজনের যোগাযোগ একদম নেই, তাই না? টুম্পার চোয়াল শক্ত হয়ে এলো। সৃজনের এই বন্ধুটা যে তার সাথে ফেসবুকে অ্যাড ছিল তা সে পুরোপুরি ভুলে বসেছিল। এতদিন পর আজ এমন মেসেজ করায় সৃজনের প্রতি জমে থাকা রাগটুকু এখন ছেলেটার প্রতি জেগে উঠল। টুম্পার শক্ত মুখে রিপ্লাই দিল, এই ফালতু কথা বলতে তুমি মেসেজ করেছো? না, আসলে একটা ঘটনা ঘটে গেছে। সুজন গত 6 মাস আগে লন্ডন চলে গিয়েছিল। তারপর থেকে ওর সাথে আমার যোগাযোগ নেই। আজ ওর এক আত্মীয়র সাথে আমার দেখা হয়েছিল। তার থেকে শুনলাম সুজন নাকি লন্ডনে যাওয়ার 3 মাসের মাথায় ধমলায় ফেসে গেছে, আর সেখানকার আদালত ওকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। মেসেজটা পড়ে টুম্পা স্তব্ধ হয়ে গেল। মিনিট দুয়েক শান্ত দৃষ্টিতে মেসেজটার দিকে তাকিয়ে থেকে তাচ্ছিল্যের হাসি মুখে টেনে বিড়বিড় করে বলল, ঈশ্বর ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না।
পরকালের শাস্তি তুই ইহকালেই ভোগ কর। অন্ত মরেছিল একদিনই, আর তুই মরবি প্রতিদিন। পেটের থেকেও জেলে থুকে থুকে মরবি। কথাগুলো বিড়বিড় করতে করতে টুম্পার গাল বেয়ে টপ টপ করে ঝরে পড়ল কয়েক ফোঁটা অশ্রুজল। বুকের মধ্যে ভারী পাথর চাপা দিয়ে সেদিন পার করলেও রাতটা যেন জঘন্য হয়ে ওঠে। অন্তু নামক অসুখটা আজকাল তাকে কুড়ে কুড়ে খায়, কিন্তু তবু আজ শুধু আফসোস আর দীর্ঘশ্বাস ছাড়া আর কোনো পন্থাই খোলা নেই। ভার্সিটি গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়েছে এরেন। অদূরে ইলোরাকে দেখা যাচ্ছে বান্ধবীদের সাথে এদিকে আসছে। ইলোরা, ডালিয়া আর অরিশা এসে এরেনের সামনে দাঁড়াতে এরেন হাসি মুখে বলল, শালিকাগণ কেমন আছো? অরিশা হেসে বলল, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো। ডালিয়া, আরফিন ভাই কেমন আছে? ডালিয়া মেকি হেসে বলল, সে তো সব সময়ই ভালো থাকে। কেন এমন সংসার করছো বলো তো? এখনো সময় আছে, চলে এসো। এর চেয়ে ভালো ছেলে দেখে বিয়ে দিব তোমাকে। তাছাড়া তাহসিন তোমাকে ফিরিয়ে দিবে না, বরং সানন্দে গ্রহণ করবে। আর কতবার বললে তুমি বুঝবে? আমার পোড়া কপাল নিয়ে তাহসিনের সুন্দর জীবনটা কেন নষ্ট করব ভাইয়া? ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে, দেখি কত সহ্য করতে পারি। ডালিয়ার অসহায় মুখে এরূপ কথা শুনে উপস্থিত সবাই দীর্ঘশ্বাস ফেলল। ইলোরা এরেনকে উদ্দেশ্য করে বলল, এখন এসব কথা রাখো, ডালিয়াকে রিকশার ডেকে দাও। এরেন একটা রিক্সা ডাকল। ডালিয়া সবার থেকে বিদায় নিয়ে রিক্সায় উঠে বসল। রিক্সা দৃষ্টির আড়াল হতেই অরিশা বলল, আমিও যাই। এরেন বলল, রিক্সা ডেকেতেই দাঁড়াও। অরিশা আমতা আমতা করে বলল, লাগবে না ভাইয়া, আমি হেঁটে যাব। এরেন অবাক হয়ে বলল, কি বলে, এত দূর হেঁটে যাবে কিভাবে? ইলোরা হেসে বলল, আরে ওকে ছাড়ো তো, ওর আশিক ওর জন্য অপেক্ষা করছে, কিছু দূর হেঁটে গিয়ে তার সাথে দেখা করবে। এরেন মুখটা সুসালো করে বলল, ও, তা শালিকা, সবাই তো বিয়ে করে ফেললো, এখন শুধু বাকি আছো তুমি আর টুম্পা। তুমি বরং টুম্পাকে টেক্কা মারো। অরিশা লাজুক হেসে বলল, এত তাড়াতাড়ি না, অনার্স শেষ করি তারপর সিদ্ধান্ত নিব। ফ্যামিলিকে ম্যানেজ করতে পারবে তো? তোমার এই বান্ধবীর অবস্থা তো দেখেছিলে। ইলোরা বলল, আমার মতো সিচুয়েশনে পড়তে হবে না ওকে। ওর বাবা মা ওর পছন্দের ছেলের সাথেই বিয়ে দেবে বলেছে, কিন্তু শয়তানটা এখনো ওর বাবা মাকে জানায়নি মাহাদি ভাইয়ের কথা, অথচ মাহাদি ভাই অলরেডি তার ফ্যামিলিকে জানিয়েছে ওর কথা। এরেন অরিশাকে বলল, আরিশা, সময় থাকতে তুমিও বলে দাও, নইলে পরে দেখবে আন্টি আঙ্কেল অন্য ছেলে পছন্দ করে বসে আছেন। অরিশা মাথা দুলিয়ে বলল, বলবো। এখন আমি আসছি, না হলে আজ বাসায় ফিরতে দেরি হয়ে যাবে। ভাই। ইলোরা হাত নেড়ে বলল, বাই। এরেন বলল, সাবধানে যেও, আর হবু ভাইরা ভাইকে আমার তরফ থেকে শুভ কামনা জানিও। অরিশা হেসে উল্টো পথে হাঁটা দিল। এরেন আর ইলোরা গাড়িতে উঠে বসল। সব সময়কার মতোই এরেন এক হাতের মুঠো ইলোরার হাত ধরে অন্য হাতে স্টিয়ারিং সামলালো। কিছুদূর গিয়েই এরেন ব্রেক কষল। ইলোরা সিটে গা এলিয়ে দিয়েছিল। গাড়ি থেমে যাওয়ায় মাথা উঁচু করে রাস্তার দিকে তাকিয়ে প্রশ্ন ভরা দৃষ্টিতে এরেনের দিকে তাকিয়ে বলল, এখানে থামালে যে? এরেন হেসে বলল, ক্ষুধা পেয়েছে, চলো এই রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে যাই। আমি অপেক্ষা করবে তো আমাদের জন্য? ফোন করে বলে দিচ্ছি, চলো নামো। এরেন আর ইলোরা গাড়ি থেকে নেমে পাশের রেস্টুরেন্টে ঢুকলো। যেতে যেতে এরেন আন্নি হককে ফোন করে জানিয়ে দিল তারা আজ বাইরে থেকে লাঞ্চ করে ফিরবে। সে যেন তাদের জন্য অপেক্ষা না করে খেয়ে নেয়। রেস্টুরেন্টে ঢুকে কয়েক পা এগোতে এরেন দাঁড়িয়ে পড়ল। ইলোরা ভ্রুকুটি করে প্রশ্ন করল, থামলে কেন? এরেন চোখ দিয়ে একদিকে ইশারা করতেই ইলোরা সেদিকে তাকালো। তারপর সে চোখ দুটো সরু করে বলল, ওরা এখানে কি করছে? এরেন সামনের দিকে পা বাড়িয়ে বলল, চলো দেখা যাক। ইলোরা এরেনের পিছন পিছন চলল। এরেন দ্রুত পায়ে এগিয়ে গিয়ে কোণের একটা টেবিলের কাছে গেল। গলা ঝাড়া দিয়ে একটা চেয়ার টেনে বসতেই রনি আর মিথিলা ভূত দেখার মতো চমকে উঠল। এরেন দাঁত কেলিয়ে হেসে বলল, আরে ব্যাংকার সাহেব, আজকাল টিফিন ক্যারিয়ার ফেলে রেস্টুরেন্টে লাঞ্চ করছেন নাকি? রনি অপ্রস্তুত ভঙ্গিতে নড়ে চড়ে বসে মেকি হেসে বলল, তোরা এখানে? ইলোরা এরেনের পাশের চেয়ার টেনে বসে বলল, ডিস্টার্ব করলাম? রনি একইভাবে হেসে বলল, আর না না, দাঁড়েন, হঠাৎ করে চলে এলি তো, তাই আর কি। ইলোরা মিথিলার দিকে তাকিয়ে প্রশ্ন করল, আজকাল রেস্টুরেন্টে ক্লাস চলছে নাকি? মিথিলা অসহায় মুখ করে এলোমেলো দৃষ্টিতে বোনের দিকে তাকালো। ইলোরার সাথে চোকাচুকি হতেই দৃষ্টি ফিরিয়ে নিয়ে আমতা আমতা করে বলল, ওই আমার ক্লাস আজ 1 ঘন্টা আগেই শেষ হয়েছে,
ভাই স্কুলে একটা কাজে আটকে গেছে, তাই রনি ভাইয়াকে ফোন করে বলে দিয়েছি আমাকে বাড়ি পৌঁছে দিতে। এরেন অবাক হবার ভান করে এদিক ওদিক তাকিয়ে বলল। কিন্তু এটা তো বাড়ি বলে মনে হচ্ছে না। রনি বলল, আসলে আমার খুব ক্ষুধা পেয়েছে, তাই ভাবলাম আগে কিছু খেয়ে নিই। মিথিলা রাজি হচ্ছিল না রেস্টুরেন্টে আসতে, তাই আমি জোর করে নিয়ে এসেছি। এরেন মাথা দুলিয়ে বলল, আচ্ছা বুঝলাম। তো হবু ভাইরা ভাইকে কি খাওয়াবেন ব্যাংকার সাহেব? জলদি অর্ডার করুন। রনি কপাল কুঁচকে বলল, শালা, তুই এই পর্যন্ত এই কথা বলে বলে আমার কত টাকা গিলেছিস তার হিসাব রেখেছিস? এরেন অলস ভঙ্গিতে হামি তুলে বলল, আমার পেট খালি থাকলে আবার মাথা এলোমেলো হয়ে যায়। দেখা গেল ভুলবশত আমি মিথিলার জন্য পাত্র ঠিক করে ফেললাম। রনি গাল ফুলিয়ে ইলোরাকে বলল, আমি কিন্তু যে কোনো সময় তোমার জামার প্যাট ফুটা করে ফেলবো ইরারা। বাটপাটটা আমাকে ব্ল্যাকমেল কইরা কইরা কবে যে ভিখারি বানায় ফেলবে আল্লাহ জানে। ইলোরা আর মিথিলা ফিক করে হেসে উঠল। রনি বিরক্তি নিয়ে মিথিলার দিকে তাকিয়ে বলল, হাস হাস, ভালো কইরা হাস। তোর দুলাভাই তোর না হওয়া সংসারটারে এইভাবে লাল বাতি জ্বালাইব। এরেন বলল, সার্কাস রাখো আর অর্ডার করো তাড়াতাড়ি। রনি বিরক্তি নিয়ে ওয়েটারকে ডাকলো। এরেনের পছন্দ মতো খাবার অর্ডার করলো। খাবার চলে এলো কিছুক্ষণের মধ্যেই। খেতে খেতে চারজনের বেশ জমজমাট একটা আড্ডা হয়ে গেল। খাবার শেষ করে বিল পেড করার সময় রনির আগে এরেনই টাকা বের করে দিল। রনি এক ভুরু উঁচিয়ে বলল, কি হলো? এরেন মুচকি হেসে বলল, শালিকা আর হবু ভাইরা ভাইকে আমার আর আমার বউয়ের পক্ষ থেকে ট্রিট দিলাম। যা, আমার আবার মনটা বহুত বড় তো। রনি বলল, তোর মন না, বল যে পেট বড়। খেয়ে খেয়ে আমাকে শেষ করে দিলি। এরেন অবাক হয়ে ইলোরাকে বলল, এই তুমি চুপ আছো কেন? তোমার জামাইকে অপমান করা হচ্ছে দেখছো না? আমার পেট বড় নাকি ছোট তা ওদের বলো। ইলোরা ঠোঁট জোড়া প্রসারিত করে বলল, আমি আর কি বলবো, তোমাকে তো আমার অনেক আগে থেকে তোমার বন্ধুই চেনে। মানে তুমি ইনডিরেক্টলি রনির পক্ষে কথা বলছো? এই মিথিলা, তুমি কিছু বলবে না? তোমার 10টা না 5টা না একটা মাত্র দুলাভাইকে অপমান করা হচ্ছে। মিথিলা ইলোরার মতো করেই বলল, আমি তো আপিরও অনেক পর থেকে আপনাকে চিনি ভাইয়া, আমি কি বলবো? এরেন টেবিলে থাপ্পড় মেরে বলল, আচ্ছা দুই বোন এখন আমার বিপক্ষে কথা বলছো? রনির বাচ্চা, তোর বিয়ার স্বাদ আমি মিটাই দিব, জাস্ট ওয়েট কর। রনি চোখ দুটো ছোট ছোট করে বলল, হোয়াট ডু ইউ মিন রনির বাচ্চা? আমার তো এখনো বিয়ে হলো না, বাচ্চা এলো কোত্থেকে? আর যেখানে বাচ্চাই নেই আর সেখানে বিয়ের কথাই বা এলো কি করে? এই ওরা, তোমার জামাইয়ের মাথায় গন্ডগোল আছে, তাড়াতাড়ি ট্রিটমেন্ট করাও। এরেন প্রতিবাদ করে বলল, এখন উল্টাপাল্টা কথা কইলেও কাজ হইব না মামা। তোমার ভবিষ্যৎ অন্ধকার কইরা ছাড়মু আমি, একেবারে দেবদাস লাইট বানামু। ইলোরা কপাল চাপড়ে বলল, দোহাই আল্লাহ, এবার থামো তোমরা। মিথিলা অসহায় মুখে বলল, একটুর জন্য কালার হলাম না। এরেন মিথিলাকে বলল, এই শালারে বিয়া করলে 2 দিনেই কালা হইবা মিস শালিকা, চিন্তা নাই। ইলোরা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, তোমরা কি উঠবে নাকি আজ এখানেই থেকে যাবে? ইলোরার তাড়ায় সবাই টেবিল ছাড়ল। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রনি মিথিলার থেকে বিদায় নিয়ে এরেন ইলোরা গাড়িতে উঠে বসল। এরেন গাড়ি স্টার্ট করতেই রনিও তার বাইকে চড়ে বসল। মিথিলা রনির পেছনে উঠে বসতে বসতে কটাক্ষ করে বলল, এত ঝগড়া কিভাবে করেন আপনি, ঝগড়াটে লোক? রনি ঘাড় ঘুরিয়ে অবাক কণ্ঠে বলল, আমি ঝগড়াটে আর তোর আদরের দুলাভাই? শালা আমার পিছনে কিভাবে উঠে পড়ে লাগে তা দেখিস না? মিথিলা কপাল কুঁচকে বলল, সবই দেখছি, এখন বাইক স্টার্ট করবে নাকি নেমে যাব? রনি মাথা দুলিয়ে বাইক স্টার্ট করলো। ইচ্ছে করে রনি বাইকটা জোরে স্টার্ট করলো। বিধায় মিথিলা আতকে উঠে চোখ মুখ খিসে দু হাতে রনিকে জাপটে ধরল। রনি বাইকের স্পিড কমিয়ে হো হো করে হেসে উঠল। মিথিলা রনিকে ছেড়ে দিয়ে রনির কাঁধে হালকা করে ঘুষি মেরে বলল, বজ্জাত লোক। রনি হাসতে হাসতেই বলল, বজ্জাত লোক, লাভ ইউ, ডিকরিও পিচ্ছি। দ্রুত পায়ে হেঁটে হসপিটালের করিডোর পেরিয়ে কাঙ্ক্ষিত কক্ষের দরজার সামনে দাঁড়ালো জারিন। কোনো কিছু না ভেবেই দরজার নব ঘুরিয়ে দরজাটা হালকা খুলে ভেতরে উকি মেরে বলল, আসবো? ডক্টর আরহাম শেখ মনোযোগ দিয়ে একটা ফাইল দেখছিল। মেয়েলি কণ্ঠস্বর শুনে ফাইল থেকে চোখ উঠিয়ে দরজার দিকে তাকালো। জারিনকে দেখেই ঠোঁট জোড়া প্রসারিত করে মৃদু হেসে বলল, আরে মিস জারিন, আসুন আসুন।
জারিন ভেতরে ঢুকে দরজাটা আটকে ধীর পায়ে এগিয়ে যেতেই আরহাম হাতের ইশারায় চেয়ার দেখিয়ে বলল, প্লিজ টেক ইউর সিট। জারিন বিনা বাক্যে সামনের চেয়ারটাতে বসে পড়ল। আরহামের দিকে তাকিয়ে বলল, আপনার সাথে কথা আছে। শিওর, বলুন। জারিন ছোট একটা দম নিয়ে বলল। এভাবে হুট করে সরাসরি বিয়ের প্রপোজাল দেওয়া মানে কি? আরহাম হাস্যোজ্জ্বল মুখে বলল, বিয়ের প্রপোজাল দেওয়ার একটাই মানে, আমি আপনাকে বিয়ে করতে চাই। এছাড়া আর কোনো মানে আছে বলে আমার মনে হয় না। বিয়ে করতে চান মানে? আপনি আমাকে কতদিন ধরে চেনেন? মাত্র 6 মাস ধরে। আমি ট্রিটমেন্টের জন্য আসি আপনার কাছে, এর বাইরে তো আমার সাথে আপনার তেমন পরিচিতও নেই। এইটুকু চেনা জানায় আপনি সোজা গিয়ে বাবার কাছে বিয়ের প্রপোজাল দিয়ে বসলেন। আজও কথাগুলো বলতে বলতে জারিনের চেহারায় রাগ ফুটে উঠল। আরহাম একইভাবে বলল, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি নই, আমার বাবা প্রপোজাল নিয়ে গিয়েছিল। আপনি তো পাঠিয়েছেন। তা পাঠিয়েছি। কেন পাঠিয়েছেন? বিয়ে করব তাই। বয়স তো আর কম হলো না। কদিন পর বুড়ো হয়ে গেলে বিয়ে কবে করব? এসব জেনে আমি কি করব? আমি কি বলেছি আপনাকে বিয়ে করব? আমাকে না জেনে আপনি এমন একটা কাজ কিভাবে করলেন? কুল ডাউন মিস জেরিন। এত হাইপার হচ্ছেন কেন? আপনাকে আমার ভালো লাগে, তাই বিয়ে করতে চাই। কারণ আমি হলাম সম্পর্কে বিশ্বাসী। এমন তো নয় যে আমি আপনার সাথে প্রেম করে বেড়ানোর জন্য আপনাকে প্রপোজাল দিয়েছি। আমি গিয়ে আমার ফ্যামিলিকে জানিয়েছি, তারা গিয়ে আপনার বাবাকে জানিয়েছে। আপনাকে দেখে তাদেরও পছন্দ হয়েছে, তাই ব্যাপারটা বিয়ে অবধি পৌঁছতে পেরেছে। জারিন বিরক্তি নিয়ে বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই না ডক্টর আরহাম। আরহাম স্বভাবসুলভ হেসে বলল, আপনার বাবাকে না বলে আমাকে কেন বলছেন? কিভাবে বলবো? বাবা তো আমার কথা শুনতেই চাইছে না। আপনি এসব শুরু করছেন। আপনি থামান প্লিজ। আরহাম দুহাত টেবিলে ভাঁজ করে রেখে সামনের দিকে কিছুটা ঝুঁকে সে প্রশ্ন করল। কিভাবে থামাবো? জারিন ফট করে জবাব দিল, বাবাকে বলবেন আপনার ফ্যামিলির কেউ একজন আমাকে পছন্দ করেনি, তাই বিয়েটা হবে না। তার মানে আপনি বিয়েটা আটকাবেন না? আরহাম অবাক হয়ে বলল, আপনার মনে হয় আমি বিয়েটা আটকানোর জন্য নিজে আপনাকে পছন্দ করেছি? জারিন হুট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে রাগত স্বরে বলল, রাখুন আপনার পছন্দ। আমি আপনাকে বিয়ে করবো না, ব্যাস। আপনি না আটকালে আমি নিজেই আটকাবো। আরহাম ঘাড় কাত করে বলল, ট্রাইড। জারিন রাগে গজগজ করতে করতে দরজার দিকে পা বাড়াতে আরহাম পিছু ডাকল। মিস জেরিন। জারিন দাঁড়িয়ে পড়ল। প্রশ্ন ভরা দৃষ্টিতে পিছনে ফিরে তাকাতেই আরহাম মিষ্টি হেসে বলল, রাগলে আপনাকে আরো কিউট লাগে। ভাবছি বিয়ের পর আপনাকে প্রতিদিন একবেলা করে ইচ্ছে করেই রাগিয়ে দেব। আরহামের এরূপ কথা আর মিষ্টি হাসিতে জারিনের রাগ মাথায় চড়ে বসল। সে শক্ত মুখে দাঁতে দাঁত পিষে রাগ সংবরণ করার চেষ্টা করতে করতে ধূপধাপ পা ফেলে চেম্বার থেকে দ্রুত বেরিয়ে গেল। যাওয়ার সময় নিজের রাগ দরজার উপর ঢেলে দরজাটাও ঠাস করে আটকালো। জারিনের কাণ্ড দেখে আরহাম মৃদু শব্দ তুলে আপন মনে হাসল। আজ থেকে প্রায় 6 মাস আগে জারিন তার মাকে নিয়ে আরহামের চেম্বারে এসেছিল। প্রথম দর্শনেই যে সে মেয়েটার প্রেমে পড়ছিল এমনটা নয়। জারিন প্রায়ই তার মাকে চেক আপ করতে নিয়ে আসতো। বলা বাহুল্য, ধীরে ধীরেই এই চাঞ্চল্য স্বভাবের মেয়েটাকে ভালো লাগতে শুরু করেছিল। দিন দিন ভালো লাগাটা ভালোবাসায় রূপান্তর হয়েছে, কিন্তু মনের কথাটা বলবে বলবে করেও বলা হয়ে ওঠেনি। জারিনের পছন্দের কেউ আছে কিনা এই নিয়ে আরহাম কনফিউজড ছিল, আর তাই জারিনের সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিয়েছে। যখন জানতে পেরেছে জারিনের বাবা তাকে বিয়ে দিতে চাইছে, তখনই হুট করে বিয়ের সিদ্ধান্ত নিয়ে বসেছে। নিজের বাবা মাকে জারিনের বাবার কাছে পাঠিয়েছে। জারিনকে তারাও বেশ পছন্দ করেছেন। জাকির জামানও আরহামের মতো ছেলে হাতছাড়া করতে নারাজ। এদিকে এরেন ভালো মতোই জানে যে জারিন বিয়েটা আটকানোর চেষ্টা করবে, তাই সে আগেভাগেই আরহামের সাথে একান্তে কথা বলেছে। এটাও বলেছে জারিন যে কোনো সময় আরহামের সাথে কথা বলতে আসতে পারে। রনির ব্যাপারে সব খোলাখুলি বলার পরও আরহাম এরেনকে আশ্বস্ত করেছে যে সে জারিনকেই বিয়ে করবে। জারিনের অমতকে সে পাত্তা দিবে না। মেয়েটাকে সে ভালোবাসে, যে অতীতে বাসুক মেয়েটা অন্য কাউকে ভালো, সে তার ভালোবাসা দিয়েই মেয়েটার অপূর্ণতায় পূর্ণতা দিবে।
দরজায় টোকা পড়তেই ইলোরা হাতের ভাঁজ করা কাপড়গুলো ঝটপট কাবার্ডে রেখে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে ওপাশে জারিনকে দেখে হাসি মুখে বলল, আপু ভেতরে এসো। জারিন ভেতরে ঢুকতে ঢুকতে প্রশ্ন করল, ভাইয়া কোথায়? ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে, মাত্র ফিরল। ও, ইলোরা জারিনের গোমড়া মুখটা নিরীক্ষণ করে বলল, তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন আপু? কিছু কি হয়েছে? জারিন হাসার চেষ্টা করে বলল, আমি ঠিক আছি ভাবি, ভাইয়ের সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে। কোন বিষয়ে? জারিন কিছু বলার আগেই ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। ইরেন বেরিয়ে এসে জারিনকে দেখে ভ্রুকুটি করে বলল, কিরে বুড়ি, মুখটা চুপসে আছে কেন? ইলোরা বলল, আপু তোমার সাথে কি যেন ইম্পর্টেন্ট কথা বলতে এসছে। ইরেন প্রশ্নভরা দৃষ্টিতে জারিনের দিকে তাকিয়ে বলল। হ্যাঁ বল। জারিন এরেনের দিকে দু পা এগিয়ে গিয়ে চঞ্চল হয়ে বলল, বাবাকে একটু বোঝা না ভাইয়া, বাবা আমার কথা শুনতেই চাইছে না। এই প্রথম বাবা এমন অবাধ্যর মতো আচরণ করছে আমার সাথে। এরেন ছোট একটা দীর্ঘশ্বাস ফেলে জারিনের কাছে এগিয়ে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে বলল, কেন এমন করছিস বুড়ি? একজনের জন্য তো জীবন থেমে থাকে না। আমি জানি তুই রনিকে ভুলতে পারছিস না, কিন্তু এভাবে তো জীবন চলে না। বাবা, আমি তোর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আমির শরীরের অবস্থা তো দেখছিস। এতটা টেনশন নেওয়া তার জন্য ক্ষতিকর। এই পর্যন্ত কত প্রপোজাল বাবা ক্যান্সেল করেছে। শোন বোন, তাদেরও তো ইচ্ছে হয় তোকে একজন যোগ্য ছেলের হাতে তুলে দিতে। এভাবে কতদিন বাঁচবি? জারিন আহত মুখে বলল, আমি সব বুঝি ভাইয়া, বিশ্বাস কর, তবু আমার বিয়েটা করতে ইচ্ছেই করছে না। মনকে শক্ত কর, নিজের মনকে বোঝানোর চেষ্টা কর। আমি জানি তুই সঠিক সিদ্ধান্তই নিবি। ইলোরাও এবার জারিনের কাছে এগিয়ে এসে বলল, আপু তুমি খুব বুদ্ধিমতী মেয়ে, এভাবে থেমে থাকা তোমায় মানায় না। ডক্টর আরহাম খুব ভালো লোক, তুমি ভেবে দেখো প্লিজ, আগেই না করে দিও না। জারিন বলল। তোমরা আমির মতোই কথা বলছো। এরেন বলল, আমরা তোর ভালো চাই রে বুড়ি, তোকে এভাবে দেখতে আমাদের কারোরই ভালো লাগে না। কিভাবে দেখতে? আমি যেমন আছি ভালো আছি ভাইয়া। সত্যি কি তাই? জারিন কিছুটা বিরক্ত হয়ে বলল। প্লিজ ভাইয়া। জারিনের কথার মাঝপথে এরেন বলল, বিয়ের ডেট এখনো ফিক্সড হয়নি বুড়ি, তোকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। ভেবে চিনতে ফাইনাল ডিসিশন জানাবি। তার আগে বাবার সাথে এটা নিয়ে কথা বাড়াস না, যা বলার আমাকে বলবি। জারিন বুঝলো এটা নিয়ে এরেনের সাথেও কথা বলে লাভ হবে না, তাই সে মাথা দুলিয়ে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। আসছি বলে দ্রুত পায়ে প্রস্থান করলো। জারিন চলে যেতেই এরেন গিয়ে বিছানায় পা তুলে বসে পড়ল। ইলোরা তার দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, তোমার কি মনে হয় আপু রাজি হবে? এরেন ঠোঁট জোড়া প্রসারিত করে বলল, অবশ্যই। ইলোরা ভুরুকুচকে প্রশ্ন করল, এতটা নিশ্চিত হচ্ছ কিভাবে? এই মাত্র তো বলে গেল তার ইচ্ছে নেই। ওসব তুমি বুঝবে না। বুঝবো না মানে কি? আমি কি বাচ্চা নাকি আজও? এরেন হুট করে বলে উঠল। এই ভালো কথা মনে করেছ। মুনার বেবির কত মাস হলো? ইলোরা একটু ভেবে বলল, মাত্র 1 মাস। ভাবছি কাল একবার যাব, বেবিটাকে দেখে আসবো। ওকে? ইলোরা খুশি হয়ে বলল। ওর বেবিটা কিন্তু অনেক কিউট। মায়ের মতো হয়েছে। বলতে বলতে ইলোরা এগিয়ে গিয়ে বিছানায় পা ঝুলিয়ে এরেনের মুখোমুখি বসলো। এরেন কপাল কুঁচকে বলল, বেবি কিউট হয়েছে বলেই মায়ের মতো হয়েছে, বাবার মতো তো হতে পারে। ওর বাবার চেহারা কি খারাপ? এই তার মানে আমার বেবি বেশি কিউট হলে বলবে তোমার মতো হয়েছে, আর কম হলে বলবে আমার মতো? ইলোরা যেন আহাম্মক বনে গেল, চোখ জোড়া শুরু করে বলল, এ আবার কেমন কথা? আমি তো সত্যি কথাই বললাম, তুমি এভাবে পেঁচাচ্ছ কেন? বুঝি আমাকে বোকা ভেবো না। তুমি আর তোমার আজগবি কথা, ধুর। কথাটা বলে ইলোরা উঠে যেতে নিতেই এরেন তার হাত টেনে ধরে কাছে টেনে নিল। বাহুবন্ধনে আবদ্ধ করে নিচু স্বরে বলল, এই ইলনি, ঝটপট অনার্স শেষ করো তো। ইলোরা ভ্রুকুটি করে বলল, এমন ভাবে বলছো যেন আমি চাইলেই ঝটপট শেষ করতে পারবো। কদিন পরেই তো এক্সাম, 3rd ইয়ারে উঠে তারপর আরো 2 বছর। আমার তো এত অপেক্ষা ভালো লাগছে না। কিসের আবার? আমি বাবা হব না? ইলোরা লজ্জা পেয়ে মাথা নত করে ফেলল। এরেনের বুকের কাছের টি শার্টে নখ খুঁড়তে খুঁড়তে বলল, তুমি নিজেই তো বলো অনার্স শেষ না করে বেবি প্ল্যানিং করবে না। তা তো ঠিকই, তোমার পড়াশোনায় ব্যাঘাত চাই না আমি, কিন্তু ইদানিং বাবা হওয়ার ইচ্ছেটা তীব্র হচ্ছে। আচ্ছা, তোমার ইচ্ছে হয় না? এরেনের প্রশ্নে ইলোরা আরও লজ্জা পেল। লাজুক হাসলেও প্রশ্নের উত্তর দিল না। এরেন পুনরায় আবার বলল, বলো না। ইলোরা এরেনের বুকে মুখ লুকিয়ে বলল, চুপ করো তো, আমার লজ্জা লাগছে।
ইস রে, আমার লজ্জাবতী বউরে, কত বছর পেরোলে যে এই লজ্জা কাটবে। অবশ্য আমিও চাই না লজ্জা কাটুক, আমারও তো এই লজ্জাবতী ইলানিকেই চাই। ইলোরা নিঃশব্দে হাসল। এরেন ইলোরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ইলনিরও যে মা হতে ইচ্ছে হয় তা কিন্তু আমি জানি। ভাবছি 2 বছর না, এক্সাম শেষ হলে 3 মাস পরে বেবি প্ল্যানিং করব। আপনি কি বলেন মহারানী? ইলোরা লজ্জায় পারলে এরেনের বুকের মধ্যে ঢুকে যায়। তার কাণ্ড দেখে এরেন মৃদু শব্দ তুলে হেসে উঠল। দুহাতে ইলোরার মুখটা তুলে ধরল। তবু ইলোরা সরাসরি এরেনের চোখের দিকে তাকালো না। এরেন আফসোসের সুরে বলল, ইস, এই লাজুক মুখটা কয়েক যুগ ধরে দেখার সুযোগ পাবো না, ভাবতেই প্রচণ্ড রকমের আফসোস হয়। ইলোরা এবার ভুরুজোড়া কুঞ্চিত করে এরেনের মুখের দিকে তাকালো। এরেন ইলোরার অধরে আলতো করে অধর ছোয়ালো, কপালে কপাল ঠেকিয়ে আওড়ালো, ভালোবাসি ইলনি, কতটা তা হয়তো এই জীবনে কোনোদিনও বোঝাতে পারবো না। শ্যামলী এনআর ট্রাভেল এসি কাউন্টার। শ্যামলী এনআর ট্রাভেলস এসি কাউন্টার, আরামবাগ। যাত্রীরা সব বাসের জন্য অধীর অপেক্ষায় বারবার সময় দেখছে, কেউ হাত ঘড়িতে, কেউ বা ফোনের স্ক্রিনে। এরেন, ইলোরা, তাহসিন, অরিশা, মাহাদি, জারিন এবং আরহাম চায়ের কাপে চুমুক দিতে ব্যস্ত। কাউন্টার এসে হতে জারিন গাল ফুলিয়ে বসে আছে। কাউন্টার এসে ডক্টর আরহামকে লাগেজ হাতে দেখে সে বেশ অবাকই হয়েছিল। পরে যখন এরেনের কাছে জানতে পেরেছে আরহামও তাদের সাথে যাচ্ছে, তখনই তার রাগ উঠে যায়। কিন্তু এখানে রাগ দেখানোটা সমীচীন নয় ভেবে চুপচাপ গাল ফুলিয়েছে। ইলোরা বারবার এরেনকে এটা ওটা প্রশ্ন করেই চলেছে। তার একটাই প্রশ্ন, এভাবে হুট করে আমরা কেন ইন্ডিয়া যাচ্ছি? কিন্তু এখনও এই প্রশ্নের সঠিক উত্তর সে পায়নি। প্রতিবারই এরেনের উত্তর ছিল, গেলে এমনিতেই জানতে পারবে। আজ সকালে যখন এরেন ইলোরাকে বলেছিল ব্যাগপত্র গোছাতে সাহায্য করতে, তখন ইলোরা খুব অবাক হয়েছিল। ব্যাগপত্র গুছিয়ে কী হবে জিজ্ঞেস করায় এরেন বলেছিল তারা ইন্ডিয়া যাচ্ছে। অথচ গত রাতেও এ বিষয়ে এরেন ইলোরাকে কিচ্ছুটি বলেনি। এরেনের মুখ থেকে কোনো প্রশ্নের উত্তর বের না করতে পেরে ইলোরা ব্যাগপত্র গুছিয়ে নিয়েছিল। তারপর জারিন আর আন্নিহককেও প্রশ্ন করেছিল, কিন্তু তারাও এরেনের মতো একই আচরণ করেছে। সারাদিনে প্রশ্ন করতে করতে কান ঝালাফালা করার পরেও এরেন, জারিন বা আন্নিহক কেউই মুখ খোলেননি। কাউন্টারে এসে তাহসিন, অরিশা, মাহাদি এবং আরহামকে দেখে আরও অবাক হয়েছে। তারা যে যাচ্ছে তাও এরেন বলেনি। তবে ইলোরা এটুকু বুঝতে পারল যে যা হচ্ছে সবার প্ল্যান মতোই হচ্ছে, শুধু সেই জানে না। আজ রাত 10:30টায় তাদের যাত্রা শুরু হবে। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে বাস এলো। বাসের সুপারভাইজার এসে তাদের ব্যাগপত্র সব বাসে উঠিয়ে দিল, সঙ্গে তারাও উঠে পড়ল। বাসে ওঠার সময় ইলোরা বাসটা ভালোভাবে দেখে নিয়ে আপন মনে বাসের নামটা উচ্চারণ করলো, শ্যামলী এনআর ট্রাভেল। এরেন তার হাত ধরে বাসে উঠতে উঠতে বলল, বিজনেস ক্লাস বাস, জোস জার্নি হবে ম্যাম। পাশাপাশি সিটে এরেন, ইলোরা, জারিন, আরহাম এবং অরিশা, মাহাদি। তাহসিনের পাশের সিটে তারই সমবয়সী বেশ সুন্দরী এক মেয়ে বসেছে। গোলাপি হুডিতে মেয়েটাকে দারুণ মানিয়েছে। মেয়েটাকে তাহসিন কেবল একবারই খেয়াল করল। ঠিক রাত 10:30টায় বাস ছাড়ার পর যে তাহসিন কানে হেডফোন গুঁজেছে আর খোলার নামও নেয়নি। বাস ছুটে চলেছে হাইওয়েতে। তাহসিন সিটে গায়ে দিয়ে চোখ বন্ধ করে মুহূর্তটা অনুভব করছে। পাশের সিটে বসা মেয়েটা কয়েকবার ডাকতেই তার ধ্যান ভাঙল। কান থেকে হেডফোন খুলে প্রশ্নভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, এনি প্রবলেম? মেয়েটা মিষ্টি হেসে বলল, নো, অ্যাকচুয়ালি আমি সবসময় প্রচুর কথা বলি তো, তাই এতটা সময় চুপ থাকতে ইচ্ছা করছে না। আমরা কি পরিচিত হতে পারি? শিওর, হোয়াই নট? মেয়েটা এক হাত তাহসিনের দিকে বাড়িয়ে দিয়ে হাস্যোজ্জ্বল মুখে বলল, আম তানিশা। তাহসিন মেয়েটার হাতের দিকে একবার তাকিয়ে নিজের হাত দুটো পকেটে গুটিয়ে নিয়ে ঠোঁট জোড়া প্রসারিত করে বলল, আই এম তাহসিন। তাহসিনের আচরণে মেয়েটা বোধহয় কিছুটা বিব্রত বোধ করল। অপ্রস্তুত হেসে ও শব্দটা উচ্চারণ করে দ্রুত কানে হেডফোন গুঁজল। ইলোরা গাল ফুলিয়ে এরেনকে এক আঙুল দিয়ে খোঁচা মেরে বলল, এই বলো না। এরেন কিছুটা বিরক্তি নিয়ে বলল, কি বাচ্চামো করছো ইলনি, মোমেন্টটা এনজয় করতে দাও না প্লিজ। ইলোরা অধৈর্য হয়ে বলল, ভোর কি শুরু করেছো তোমরা সবাই? অরিরা যাবে তা বললে না কেন? বললে কি সারপ্রাইজ হতে? ওরা আমাকে বললো না কেন? আমি বারণ করেছিলাম। এই বিষয়ে ওদের সাথে কথা হয়েছিল আরও 2 মাস আগে। সবার সাথেই কথা হয়েছিল। এর মধ্যে আরিশা, মাহাদি আর তাহসিন রাজি হয়েছে। মুনা আর আফসার স্যার তো বেবি নিয়ে যাবে না, টুম্পার মা রাজি হয়নি। আর আরহাম ভাইকে বলার সঙ্গে সঙ্গে রাজি হয়েছে।
তার তো ইন্ডিয়া আসা যাওয়া আছে, তাই কোনো প্রবলেম হয়নি। তোমাকে কেউ বলিনি, কারণ আমি তোমাকে ছোটোখাটো সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। সারপ্রাইজ তো হয়েছিলই। ঘুম থেকে উঠেই হুট করে ইন্ডিয়া যাওয়ার খবর শুনে আকাশ থেকে পড়েছি। এখন বলো তো যাওয়ার কারণ কি? সবার সাথে প্ল্যান করলে আমি কেন বাদ পড়লাম? রিল্যাক্স ইরনি, বলছি তো, গেলেই জানতে পারবে। ধুর, সকালে ব্যাগপত্র গোছানোই উচিত হয়নি আমার। সঙ্গে সঙ্গে না বলে দিলে এমনিতেই বলে দিতে, এত তোষামত করতে হতো না। এরেন মৃদু শব্দ তুলে হেসে ইলোরার এক গাল টেনে দিয়ে বলল, আরে রেগে যাচ্ছ কেন বউ? আচ্ছা বলছি শোনো। ইলোরা নড়ে চড়ে বসে এরেনের দিকে প্রশ্ন ভরা দৃষ্টিতে তাকালো। এরেন বলল, আমার প্ল্যানটা আসলে জারিন আর আরহাম ভাইকে নিয়ে। ইলোরা কিছু না বুঝতে পেরে প্রশ্ন করলো, মানে? জারিন তো বিয়ের ডিসিশন নিয়ে এখনো বিভ্রান্তিতে ভুগছে। দেখো, দুটো মাস কেটে গেল, এর মধ্যে আরহাম ভাইয়ের ফ্যামিলি কতবার এসেছে বাবা আর আমার কাছে। জারিনের ডিসিশনের জন্য তো আমরা বিয়েতে হ্যাঁও বলতে পারছি না। তাই আমি প্ল্যান করেছিলাম সময় সুযোগ বুঝে ওদের নিয়ে দূরে কোথাও ঘুরে আসব। একসাথে অনেকটা সময় কাটালে হয়তো আরহাম ভাইয়ের সাথে জারিনের সম্পর্কটা ভালো হতে পারে। জারিনকে আমি অন্য কিছু বুঝিয়েছি, তাই ও তোমার সাথে শেয়ার করেনি। কিন্তু তোমাকে যদি বলতাম তাহলে আমি নিশ্চিত তুমি যে কোনো সময় মুখ ফসকে জারিনের সামনে বলে ফেলতে। দুজন যে গল্পের ঝুলি নিয়ে বসো প্রতিদিন, মিথিলা আর রনিও এই প্ল্যানের বিষয়টা জানে। ওরা নিজেরাই যেতে রাজি হয়নি, কারণ ওরা চোখের সামনে থাকলে জারিন আরহামের সাথে কতটুকু বলার শক্তি পাবে না। আমি রনি আর তাহসিন মিলে সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার বলো প্ল্যানটা কেমন? ইলোরা মাথা দুলিয়ে বলল, প্ল্যান ভালো, কিন্তু এটা তোমার সঠিক সময় মনে হলো? কদিন পর তো আমার এক্সাম। ওসব নিয়ে ভেবো না, মাত্র এক সপ্তাহেরই তো ব্যাপার। আপাতত এনজয় করো। মুহূর্তটা কত সুন্দর, খেয়াল করেছো? ইলোরা মুচকি হেসে মাথা দুলিয়ে বলল, সত্যি সুন্দর। একটু ঘুমিয়ে নাও। ইলোরা আপত্তি জানিয়ে বলল, গল্প করি না, ঘুমোতে ইচ্ছে করছে না। এরেন ইলোরার মাথাটা নিজের কাঁধে রাখতে রাখতে বলল, ফেরিতে গল্প করো, এখন একটু ঘুমাও। ইলোরা পুনরায় দ্বিমত পোষণ করল। এরেন আর তাকে ঘুমাতে বলল না। ইলোরার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে গল্প জুড়ে দিল। বাস ফেরিঘাটে পৌঁছানো পর্যন্ত দুইজন ননস্টপ গল্প করলো। মাহাদি আর অরিশাও তাই করেছে। এদিকে জারিন বাসে উঠে হাতে কানে হেডফোন গুঁজেছিল। আরহাম অনেক চেষ্টা করেও তার সাথে একটাও কথা বলতে পারেনি। ফেরিতে ওঠার পর সবাই বাস থেকে নামলো। একে একে সবাই ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে এসে সবাই নদী দেখতে ব্যস্ত হয়ে পড়ল। আকাশে পূর্ণ চন্দ্র থাকার দরুন মুহূর্তটা আরও বেশি সুন্দর হয়ে উঠেছে। জ্যোৎস্না রাতে নদী দেখার অনুভূতিটা একটু বেশি সুন্দর। তার মধ্যে আবার সদ্য শীতের আগমন। আরহাম সবার জন্য ঝালমুড়ি কিনল। সবাইকে ঝালমুড়ি দেওয়ার পর জারিনের দিকে এগিয়ে ধরতেই জারিন সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, ধন্যবাদ, কিন্তু আমি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম। আরহাম বলল, তা তো আমরা সবাই খেয়ে বেরিয়েছি, অনেকটা সময় কেটে গেছে। এখন ঝালমুড়ি খাওয়ার জায়গা হয়তো পেটে আছে। জারিন আর কথা বাড়াতে চাইল না। আরহামের হাত থেকে ঝালমুড়ি নিয়ে চুপচাপ খাওয়া শুরু করলো। আরহাম তার পাশে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে ঝালমুড়ি চিবোতে লাগলো। মিনিট পাঁচেক পর নদীর দিকে দৃষ্টি রেখেই বলে উঠল, মিস জারিন, আপনার ইচ্ছে হয় না এমন কোনো এক ভরা জ্যোৎস্নার রাতে কারো কাঁধে মাথা রেখে চাঁদ দেখতে? জারিন তাচ্ছিল্যের স্বরে বলল, পৃথিবীর সব মানুষের ইচ্ছে পূরণ হয় না, কারো কারোটা অপূর্ণ রয়ে যায়। তাই বলে কি স্বপ্ন দেখা থেমে যাবে? স্বপ্নই যেখানে চুরমার হয়ে যায় সেখানে আর স্বপ্ন দেখার কথা আসে কোত্থেকে? আরহাম ছোট একটা নিঃশ্বাস ফেলে জারিনের দিকে তাকিয়ে বলল, কেউ যদি চোরমার হওয়া স্বপ্নগুলো জোড়া লাগাতে চায় তাতে দোষ কি? তাকে কি সুযোগ দেওয়া যায় না? অতীতের জন্য কি বর্তমান তুচ্ছ করা ঠিক? ঝালমুড়ি চিবোনো থামিয়ে জারিন আরহামের দিকে তাকালো। ভুরুজোড়া কুঞ্চিত করে প্রশ্ন করল, আপনি আমার অতীত সম্পর্কে কি জানেন? রনি ভাইকে এখনো খুব ভালোবাসেন, তাই না? আরহামের পাল্টা প্রশ্নে জারিন কিছু সময়ের জন্য থমকে গেল। তারপর এদিক ওদিক দৃষ্টি বিচরণ করে নিজেকে সামলে নিয়ে বলল, ভাইয়া, দেখেছি আপনাকে আমার জীবন বৃত্তান্ত সবই বলে দিয়েছি। তবুও তো দুটো মাস পেরিয়েও আপনার মুখ থেকে হ্যাঁ বের করতে পারলাম না। জারিন পুনরায় নদীর দিকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে বলল, এতদিনে আপনি আরো ভালো কাউকে খুঁজে নিতে পারতেন, হয়তো সে আমার থেকেও বেশি সুন্দরী হতে পারত। আমার তো আপনার থেকেও সুন্দরী কাউকে চাই না।
আপনাকেই চাই। একবার হাতটা ধরেই দেখুন না, কথা দিচ্ছি মৃত্যুর আগে ছাড়বো না। ধরেন। জারিন এই প্রশ্নের উত্তর দিল না, ঝালমুড়িতে মনোনিবেশ করল। আরহাম হঠাৎ লক্ষ্য করলো কিছুদূর থেকে একটা ছেলে জারিনের দিকেই তাকিয়েছে। প্রথমে আরফান তেমন পাত্তা না দিলেও পরে দেখলো ছেলেটা একইভাবে তাকিয়েই আছে। ছেলেটার দৃষ্টি মোটেও সুবিধার মনে হলো না। আরহাম গলা ঝাড়ে বলল, মিস জেরিন, আমার মনে হয় আপনার এখন বাসে ওঠা উচিত। জারিন বলল, কেন? এখানেই তো ভালো লাগছে। আপনার বাঁ দিকে তাকান, একটা ছেলে আপনার দিকে বাজে দৃষ্টিতে তাকিয়ে আছে। জারিন অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে বাঁদিকে তাকালো। একটা ছেলেকে অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরিয়ে নিয়ে বলল, কি লোক রে বাবা, আমি বাসে যাচ্ছি। জারিন বাসের দিকে পা বাড়াতেই আরহামও তার পিছু নিল। জারিন দেখেও কিছু বলল না। আরহাম জারিনের পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, একটা রিকোয়েস্ট করব। জারিন প্রশ্নভরা দৃষ্টিতে তাকাতে আরহাম হাসি মুখে বলল, বাকি সময়টা কি হেডফোন ছেড়ে পাশের মানবের সাথে গল্প করে কাটানো যাবে? অ্যাকচুয়ালি আমার এভাবে চুপচাপ সময় কাটাতে ভালো লাগে না, কেমন যেন নিজেকে রোবট রোবট মনে হয়। জারিন কোনো উত্তর না দিয়ে মৃদু হাসল। আরহাম তাতেই সম্মতি খুঁজে নিল। অনেকক্ষণ ধরে অদূরে দাঁড়িয়ে ঝালমুড়ি চিবোতে চিবোতে জারিন আর আরহামকে লক্ষ্য করেছিল তাহসিন। তারা বাসে উঠতেই তাহসিনও হাতের ঝালমুড়ির প্যাকেটটা নদীতে ছুঁড়ে ফেলে বাসের দিকে পা বাড়াতে বাড়াতে তাচ্ছিল্যের স্বরে বিড়বিড় করে বলল, শালার ভালোবাসা। ঝালমুড়ির প্যাকেটটা নদীর পানিতে ছুঁড়ে ফেলে মাহাদি অরিশার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। মাসখানেক আগেও এই হাতটা ধরতে গেলে তার দুবার ভাবতে হতো। অরিশা তার পরিবারকে জানাতেই চাইছিল না সম্পর্কের ব্যাপারে। মূলত সে তার বাবাকে ভয় পায়, অথচ তার বাবা মোটেও মেয়ের পছন্দকে অস্বীকার করার মানুষ নন। শেষমেশ মাহাদি নিজেই তার বাবাকে দিয়ে অরিশার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল। পরে মেয়ের পছন্দের কথা জানার সঙ্গে সঙ্গে অরিশার বাবা রাজি হয়ে যান। দুপক্ষের সম্মতি থাকলেও এখনও বিয়ের তারিখ ঠিক করা হয়নি। তবে অরিশার এক্সামের পরপরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাহাদি হাত ধরার সঙ্গে সঙ্গে অরিশা মৃদু হেসে বলল, ফিলিংসটা দারুণ। প্রতিউত্তরে মাহাদিও হেসে বলল, ভাবছি পূর্ণিমা দেখে বিয়ের ডেট ফিক্স করব। কেন? মাহাদি অরিশার কানের কাছে ঝুঁকে পড়ে ফিসফিস করে বলল, বাসরাতে বউকে নিয়ে জ্যোৎস্না গায়ে মাখবো। অরিশা লজ্জায় মাহাদিকে আস্তে করে ধাক্কা দিয়ে কাছ থেকে সরিয়ে দিল। নিচু স্বরে বলল, দিন দিন অতি ভদ্র থেকে অতি অভদ্র হয়ে যাচ্ছ। মাহাদি হেসে বলল, সবই প্রেমের কেরামতি। এতক্ষণ অবধি এরেন শীতটাকে জ্যাকেট আর শাল দিয়ে আটকে রাখলেও এখন সেগুলো ভেদ করে শীত তার শরীর স্পর্শ করছে। ইলোরা তাকে লক্ষ্য করে হেসে বলল, বাসে চলো, আমার শীত কাতুরে বর, তোমার কাঁপুনি উঠে যাচ্ছে। এরেন শালটাকে আরো ভালোভাবে গায়ে জড়িয়ে নিতে নিতে বলল, এই ঠান্ডা তো আমার এনজয় 12টা বাজিয়ে দিচ্ছে। এখন মনে হচ্ছে বাড়িতেই ঠিক থাকি। বউকে জড়িয়ে ধরে ঘুমালে শীত বাবাজি কাছে আসারও সুযোগ পায় না। এখানে তো বউকে একটু জড়িয়ে ধরতে পারছি না। ইলোরা এরেনের বাহুর কাছের জ্যাকেট টেনে ধরে নিচু স্বরে বলল, উল্টাপাল্টা কথা বন্ধ করো আর আস্তে কথা বলো। এমন ভাবে বলছো যেন অ্যানাউন্সমেন্ট করছো। আশেপাশের লোকজন শুনলে কি ভাববে বলো তো? কিছুই ভাববে না। ভাববে কেন? এখানকার কোন বিবাহিত পুরুষ তার বউকে জড়িয়ে ধরে ঘুমায় না? এরেনের তেড়া উত্তর শুনে ইলোরা নিজের কপাল চাপড়ালো। এরেন ইলোরার হাতটা ধরে ফেলে হেসে বলল, আরে কপাল চাপড়াচ্ছ কেন? তোমার কি জামাই মরছে? দিব্যি দাঁড়িয়ে আছে তোমার সামনে। ইলোরা কপাল কুঁচকে বিরক্তি নিয়ে বলল, আবার উল্টাপাল্টা কথা। সরি আর বলবো না ম্যাম। এখানে আর থাকার দরকার নেই, বাসে চলো। বলতে বলতে ইলোরা এরেনের হাত ধরে টেনে বাসের দিকে নিয়ে গেল। ইলোরা গলা উঁচিয়ে ডেকে বলল, এই অরি, আসবি নাকি আরও থাকবি এখানে? আসছে। বলে অরিশা আর মাহাদিও বাসের দিকে চলল। বাসে উঠে আরহামকে জারিনের সাথে গল্প করতে দেখে এরেন সিটে বসে ইলোরাকে বলল, মনে হচ্ছে প্ল্যানটা সাকসেসফুল হতে শুরু করে দিয়েছে। এটাই তো চাই, এবার যদি আপু একটু বোঝে। বলে ইলোরা হাসল। প্রায় আধা ঘন্টা পর ফেরি থামল। বাস আবারও চলতে শুরু করলো। এবার এরেন বলার সঙ্গে সঙ্গে ইলোরা তার কাঁধে মাথা এলিয়ে দিল। এমনিতেও ঘুম পাচ্ছে এখন। ইলোরা ঘুমিয়ে পড়ল কিছু সময়ের মধ্যেই। তারপর এরেনও চোখ বন্ধ করল। তাহসিন, অরিশা আর মাহাদিও ঘুমিয়ে পড়েছে। জেগে আছে জারিন আর আরহাম।
আরহাম অনেক কষ্টে এটা ওটা বলে জারিনের সাথে গল্প জমিয়েছে। এত সহজে ঘুম দিয়ে তা নষ্ট করতে চায় না। বাস যশোরে পৌঁছানো পর্যন্ত তারা একটানা গল্প করলো, জানালা দিয়ে প্রকৃতি দেখল। তারপর চোখে ঘুম নেমে এলে আর তা উপেক্ষা করতে পারল না। সিটে গায়ে লিয়ে দিয়ে দুজনেই ঘুমের প্রস্তুতি নিল। ভোর 5টার দিকে বাস বেনাপোল পৌঁছালো। তার আগে অবশ্য সবার ঘুম ভেঙে গিয়েছিল। বেনাপোল নেমে সবাই ফ্রেশ হয়ে ইমিগ্রেশনের সকল কার্যাবলী সম্পন্ন করতে করতে ঘড়ির কাঁটা 6:15 ঘর ছাড়ালো। ইমিগ্রেশন শেষ করে ভারত সীমান্তের কার্যাবলী সম্পাদনের সময় শুরু হলো বৃষ্টি। প্রথম দিকে ঝিরঝিরে বৃষ্টি হলেও ভারতের বাস কাউন্টারে পৌঁছতে পৌঁছতে বৃষ্টির বেগ বাড়ল। অক্টোবর রেইন বলে কথা। বাস কাউন্টার থেকে সবাই টাকা এক্সচেঞ্জ করে নিল। তারপর আবার বাসে উঠল। এর মধ্যে বৃষ্টির দরুন সবাই কিছুটা ভিজেও গেল। বাসে উঠে সবাই যার যার সিটে বসে তবেই স্বস্তি পেল। চলমান বাসে আবারও শুরু হলো সবার গল্প আড্ডা। শুধু তাহসিন পুনরায় কানে হেডফোন গুঁজল। এই দীর্ঘ জার্নিতে এটাই হলো তার একমাত্র সঙ্গী। শুধু কি জার্নি, গত 9 মাস ধরে প্রতিটা রাতেরও সঙ্গী। ভাঙা মনের মানুষদের কাছে রাতগুলো খুব অসহনীয়। কেবলমাত্র তারাই জানে একটা বিষাদময় রাত পার করে কিভাবে ভোর হয়। ভোরের সূর্য পুরো পৃথিবীটা আলোয় ভরিয়ে দিলেও ওই মানুষগুলোর জীবনে ঘোর অন্ধকার ছিটে ফোটাও কাটে না। তাহসিনও বর্তমানে এই মানুষগুলোর পর্যায়ে আছে। দুপুর 1টা নাগাদ বাস একটা রেস্টুরেন্টের সামনে থামল। সেখানে সবাই দুপুরের ভোজন সেরে পুনরায় বাসে ফিরল। ততক্ষণে বৃষ্টি পুরোপুরি থেমে গেছে। বাস যখন কলকাতা পৌঁছালো তখন বিকাল 3:45 বাজে। কলকাতা পৌঁছে সবাই নিজেদের বুকিং করা হোটেলে উঠল। যার যার কেবিনে গিয়ে সবাই ফ্রেশ হতে ব্যস্ত হয়ে পড়ল। দীর্ঘ জার্নিতে সবাই অনেকটা ক্লান্ত, তাই সিদ্ধান্ত নিল আজ আর কেউ হোটেলের বাইরে যাবে না। সবারই বিশ্রামের প্রয়োজন। সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ। আরজ গলা ফাটিয়ে চিৎকার করেই চলেছে। মোনা তাকে কোলে নিয়ে সারা ঘর পায়চারি করছে আর কান্না থামানোর চেষ্টা চালাচ্ছে। ফিডার হাতে নিয়ে আফসার রুমে ঢুকতেই মোনা তেজ দেখিয়ে বলল, এতক্ষণ লাগে ফিডার আনতে? আফসার দ্রুত এগিয়ে গিয়ে মোনার কোল থেকে আরজকে নিজের কোলে নিতে নিতে বলল, রাগ পরে দেখিও, আগে ওকে খাইয়ে নিই। আফসার আরজকে নিয়ে বিছানায় উঠে বসল। ফিডার মুখে পুরে দিতেই আরজের কান্না থামতে শুরু করলো। অদূরে দাঁড়িয়ে মোনা শক্ত মুখে বলল, যেমন বাবা তার তেমন ছেলে। আফসার ভুরুকুসকে মোনার দিকে তাকিয়ে বলল, আমরা বাবা ছেলে আবার আর কি করলাম? আপনারা তো অতি সাধু মানব, সেজন্যই দুজনে একসাথে জ্বালিয়ে মারেন আমাকে। তা কদিন আমি আর্যের মতো চেঁচিয়ে কান্না করেছি, আর কদিন তুমি আমাকে কোলে নিয়ে ঘুরেছো। মোনা দুপে এগিয়ে গিয়ে বলল, বাজে কথা রাখুন। এই বাপ ছেলের জ্বালাতন সহ্য করতে করতে আমি কবে যেন বনবাসে চলে যাব। তারপর দেখব কাকে জ্বালান। অতিষ্ঠ হয়ে গেলাম এই ছেলের কান্না শুনতে শুনতে। একবার শুরু করলে আর থামাথামি নামই নেই। আমার যেন আর কোনো কাজ নেই, সারা দিন ওর কান্না থামানোর চাকরি নিয়েছি। শেষের কথাটা বলতে বলতে মোনা ব্যালকনির দিকে হাঁটা দিল। মোনা ব্যালকনিতে যেতে আফসার মৃদু হাসল। গত 2.5 মাস ধরে ছেলের জন্মের পর থেকে মোনার রাগ নাকের ডগায় থাকে। আফসার এতে বিরক্ত হয় না। গর্ভাবস্থায় মোনার কষ্টগুলো সে সচক্ষে দেখেছে। ছেলেটাও হয়েছে কাঁদুনে। একটু পর পর বিরতি নিয়ে কাঁদতেই থাকে। মোনার রাতের ঘুম পর্যন্ত ঠিক মতো হয় না। আফসার সারাদিন ভার্সিটিতে কাটায়। মোনাকে সাহায্য করার জন্য আফসারের বোন আছে। রাতে আফসার যথাসাধ্য চেষ্টা করে ছেলেকে সামলানোর। মোনার স্বাস্থ্যের কথা ভেবে সে রাত জেগে ছেলের দেখাশোনা করার চেষ্টা করে। ফিডার খেতে খেতে আরজ ঘুমিয়ে পড়েছে। আফসার ভালোভাবেই জানে কয়েক মিনিট পার হতেই আবার ছেলে জেগে যাবে। আরজকে সাবধানে বিছানায় শুয়ে দিয়ে সে বিছানা থেকে নামলো। ফিডারটা টেবিলে রেখে ব্যালকনিতে গিয়ে দেখলো মোনা রেলিং ধরে বাইরের দিকে তাকিয়েছে। আফসার আপন মনে হেসে সন্তর্পণে এগিয়ে গিয়ে পিছন থেকে আলতো করে মোনার কোমর জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখলো। মোনা কোনো কথা না বললেও মাথাটা আফসারের বুকে এলিয়ে দিয়ে তার হাতের উপর নিজের দুহাত রেখে চোখ বন্ধ করলো। আফসার মৃদু কণ্ঠে ডাকলো, মন। মোনা ছোট একটা শব্দ করলো। হুম। আফসার মোনার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আই লাভ ইউ। মোনা মৃদু হেসে চোখ মেলে তাকালো। আফসার ভুরু জোড়া কুঞ্চিত করে বলল, এটা কিন্তু ঠিক না। কোনটা? এই যে আমি আই লাভ ইউ বললাম অথচ তুমি উত্তর না দিয়ে হাসলে। ছেলেকে ভালোবাসো কিন্তু ছেলের বাবাকে ভালোবাসো না। মোনা কোমর থেকে আফসারের হাত সরিয়ে তার দিকে ঘুরে দাঁড়ালো। দুহাতে আফসারের গলা জড়িয়ে ধরে হাসি মুখে বলল, তাতে কি,
ছেলের বাবা তো ছেলের মাকে ভালোবাসে, তাতেই চলবে। আফসার মাথা দুলিয়ে বলল, একদমই চলবে না। কেন? ছেলের বাবারও তো আরো কিছু চায়। বলে আফসার দুহাতে মোনার কোমর ধরে কাছে টেনে নিল। রুমের লাইটের আফসা আলোয় মোনার স্নিগ্ধ মুখটায় তার দৃষ্টি আটকে গেল। মোনা আফসারের গলা থেকে হাত সরিয়ে নিয়ে লাজুক হেসে বলল, দারুণ, আরো জেগে যাবে। উফ, জাগবে না, এটা ওর বাবা মায়ের একান্ত সময়। বলতে বলতে আফসার মোনার কোমর থেকে এক হাত সরিয়ে তার মুখটা তুলে ধরল। আফসারের দৃষ্টি মোনার ঠোঁটে নিবদ্ধ হতেই মোনা নিচু স্বরে বলল, বলছি তো আরো জেগে যাবে। মুনার বাধায় বিশেষ লাভ হলো না। আফসার মুনার অধরে অধর ডুবালো। আগের মতো আজ আর মুনা আফসারের থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করল না, বরং দুহাতে তাকে আঁকড়ে ধরে তার কাছে হার মানল। মুনা টের পায় দিন দিন মানুষটার যত্ন আর ভালোবাসার কাছে সে খুব দুর্বল হয়ে পড়েছে। সবেমাত্র ডিনার সেরে কেবিনে ঢুকেছে ইরেন আর ইলোরা। কেবিনে ঢুকে ইলোরা ধপ করে বিছানায় শটান শুয়ে পড়ল। সঙ্গে সঙ্গে এরেন এগিয়ে এসে ইলোরার হাত ধরে টেনে বসিয়ে দিল। ইলোরা প্রশ্নভরা দৃষ্টিতে এরেনের দিকে তাকিয়ে বলল, কি হলো? এরেন বলল, নামো। কেন? নামো, তারপর বলছি। ঘুমাবো। বলে ইলোরা আবার শুয়ে পড়ল। এরেন আবার হাত ধরে টেনে বসিয়ে দিতে ইলোরা বিরক্তি নিয়ে বলল, কি হচ্ছে বলো তো? ঘুমোতে দেবে না? এরেন ইলোরাকে কোলে তুলে নিয়ে বলল, অবশ্যই ঘুমাবে, কিন্তু এখন না। ইলোরা পড়ে যাবার ভয়ে এরেনের গলার কাছের জ্যাকেটটা চেপে ধরে বলল, শুরু করলে? দেখোই না। বলে এরেন খাটের কাছ থেকে দুপা পিছিয়ে গিয়ে ইলোরাকে কোল থেকে নামিয়ে দিল। তারপর নিজের লাগেজ নিয়ে বিছানায় রাখলো। ইলোরা ভুরুকুসকে এরেনের কাণ্ড দেখতে লাগলো। এরেন লাগেজ খুলে একটা প্যাকেট বের করলো। তারপর আবার লাগেজটা আটকে রেখে দিল। প্যাকেটটা নিয়ে ইলোরার হাতে দিতেই ইলোরা প্রশ্ন করলো, কি এটা? খুলে দেখো। ইলোরা বিছানায় পা ঝুলিয়ে বসে ল্যাপটপটা দ্রুত খুলে ফেলল। প্যাকেটের ভেতর থেকে বেরিয়ে এলো একটা টুকটুকে লাল শাড়ি, লাল ব্লাউজ আর লাল পেটিকোট। তার সাথে সে দুমুঠো লাল কাচের চুড়ি, লাল গাজরা, লাল লিপস্টিক, কাজল, লাল পাথরের হার আর কানের দুল। মোট কথা কাজলটা ছাড়া বাকি সব লাল রঙের। ইলোরা অবাক হয়ে সবকিছু নেড়েচেড়ে দেখতে দেখতে বলল, এসব কখন কিনলে? এরেন মৃদু হেসে বলল, সারপ্রাইজ। তা বুঝলাম, কিন্তু এসব কি তুমি ঢাকা থেকেই নিয়ে এসছো? এরেন উপর নিচে মাথা দুলালো। ইলোরা পুনরায় প্রশ্ন করলো, তাহলে তখন না দিয়ে এখন দেওয়ার কি হলো? আমার এখন দিতে ইচ্ছে করছে, তাই এখন দিয়েছি। তোমাকে না বলেছি এই বছর আর একটা শাড়িও কিনবে না? তারপরেও কিনলে। কাভার্ড ভর্তি শাড়ি। এত শাড়ি আমি কবে পরবো? এরেন এগিয়ে এসে ব্লাউজ আর পেটিকোটটা ইলোরার হাতে ধরিয়ে দিয়ে তাড়া দেখিয়ে বলল, এসব কথা পরে বলো, এখন ঝটফট এগুলো পরে নাও। ইলোরার চোখ বড় করে বলল, মানে এখন আমাকে শাড়ি পরতে বলছো তুমি? তোমাকে কখন পরতে বললাম? বলেছি ব্লাউজ আর পেটিকোট পরে আসতে, শাড়ি আমি পরাবো। ইলোরা মাথা দুলিয়ে বলল, মোটেও না। এত রাতে আমি এখন শাড়ি পরবো কি করতে? কারণ আমার ইচ্ছে করছে তোমাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখতে। দেখতে ইচ্ছে হলে কাল পরবো, এখন রাখো এগুলো। এরেন তেড়াভাবে বলল, একদম না, এখন বলেছি মানে এখনই। ইলোরা অসহায় মুখে বলল, কেন এমন করছো? আমার এখন ভালো লাগছে না শাড়ি পরতে। এরেন ইলোরার গাল দুটো টেনে দিয়ে বলল, তুমি তো পরবে না, আমি পরিয়ে দিব বলছি তো। লক্ষ্মী বউ আমার, পরো না প্লিজ। ইলোরা বারবার না বললেও এরেন তা মানতে নারাজ। সে শাড়ি পরিয়েই ছাড়বে। শেষে ইলোরা রাজি হতে বাধ্য হলো। অনিচ্ছা সত্ত্বেও গাল ফুলিয়ে বলল, আচ্ছা পরবো, যাও তুমি। এরেন অবাক হয়ে প্রশ্ন করলো, কোথায়? রুম থেকে যাও, আমি শাড়ি পরছি এক্ষুনি। কেন বললাম না আমি পরাবো? দরকার নেই, আমি নিজেই পারবো, না ডাকতে আসবে না। হুম, আজ আমি পরাবো। ইলোরা কোমরে দুহাত রেখে চোখ পাকিয়ে বলল, তুমি যাবে নাকি আমি শুয়ে পড়বো? এরেন মুখটা ছোট করে বলল, এমন করো কেন? আমি কি পরপুরুষ নাকি? তোমার 10টা না 5টা না একটা মাত্র জামাই, তার সাথে এমন আচরণ করছো, তার একটা ইচ্ছে পূরণ করতে দিচ্ছ না? ইলোরা একইভাবে বলল, যাবে তুমি? আচ্ছা যাচ্ছি। বলেই এরেন মুখ ভার করে ব্যালকনিতে চলে গেল। ইলোরা হতাশ দৃষ্টিতে শাড়ির দিকে তাকালো। এত রাতে এরেনের পাগলামির কারণে এখন ঘুমের বদলে তাকে শাড়ি পরতে হবে। সময় নষ্ট না করে ইলোরা ঝটপট ব্লাউজ আর পেটিকোট পরে নিল। শাড়ি হাতে নিয়ে একপাশ কোমরে গুজতে নিতেই পিছন থেকে কেউ শাড়ি সমেত হাতটাও মুঠোয় চেপে ধরল।
ইলোরা চমকে উঠে আরেক হাত দিয়ে শাড়ির মাঝের অংশটুকু বুকে চেপে ধরে ঘাড় ঘুরিয়ে তাকালো। এরেনকে মিটিমিটি হাসতে দেখে কপাল কুঁচকে বলল, তোমাকে না বলেছি আমি ডাকবো? তোমাকে না বলেছি আমি পড়াবো? বলে এরেন ইলোরার হাতের মুঠো থেকে শাড়িটা কেড়ে নিল। ইলোরা বাধা দিতে গিয়েও পারল না, অনুরোধের সুরে বলল, প্লিজ, আমি নিজে পড়ি না। এরেন এবার কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, আমি তোমার কে হই? ইলোরা মিনমিনে গলায় বলল, হাজবেন্ড। তাহলে মনে তো হচ্ছে আমি আজ পর্যন্ত তোমার ধারে কাছেও ঘেসিনি। ইলোরা কপাল চাপড়ে বলল, আচ্ছা পড়াও, তবু চুপ থাকো, কথাই পারবো না তোমার সাথে। এরেন বিনা বাক্যে শাড়ি পরানো শুরু করলো। কুচি দিতে গিয়ে তাকে খানিকটা বেগ পেতে হলো। হাঁটু গেড়ে বসে কুচি গুজি দিয়ে এরেন ইলোরার পেটে ছোট্ট একটা চুমু খেলো। সঙ্গে সঙ্গে ইলোরা এরেনের জ্যাকেট খামসে ধরে অন্যদিকে মুখ ঘুরিয়ে চোখ দুটো বন্ধ করে নিল। তার মুখের দিকে তাকিয়ে এরেন মৃদু হাসলো। কুচি ঠিক করে উঠে দাঁড়িয়ে আঁচলটা ঠিকমতো কাঁধে রাখলো। তারপর ইলোরাকে বিছানায় বসিয়ে দিয়ে নিজ হাতে তাকে সাজিয়ে দিল। চুল আঁকড়ে খোপা করে তাতে গাজরা পরিয়ে দিল, চোখে কাজল পরিয়ে দিল, গলায় হার, কানে দুল আর দু হাতে চুড়ি পরিয়ে দিল, ঠোঁটে গাঢ় করে লিপস্টিক দিয়ে দিল। এরেনের পাগলামি দেখে ইলোরা রাগ ভুলে মুচকে হাসতে লাগলো। সাজগোজ সম্পন্ন করে তবে এরেন ইলোরাকে আয়নার সামনে নিয়ে দাঁড় করালো। ইলোরা আয়নায় নিজেকে দেখল। আয়নায় তার প্রতিচ্ছবির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে এরেন নিচু স্বরে বলল, সাক্ষাৎ লালপরি মতো লাগছে আমার বউটাকে। ইলোরা মৃদু হাসলো। এরেন কোলে তুলে নিতে ইলোরা হক চকি উঠে বলল, আরে আবার কোলে তোলার কি হলো? এরেন উত্তর না দিয়ে ব্যালকনির দিকে হাঁটা দিল। এরেন ব্যালকনিতে পা রাখতে ইলোরা অবাক হয়ে গেল। এরেন ইলোরাকে কোল থেকে নামিয়ে দিতে ইলোরা দু চোখে বিস্ময় নিয়ে ব্যালকনিতে চোখ বুলাতে লাগলো। পুরো ব্যালকনিটা লাল লাভ শেপ বেলুন, লাল গোলাপ আর লাল লাইট দিয়ে সাজানো। ব্যালকনির মাঝ বরাবর একটা ছোট টেবিলে খুব সুন্দর একটা লাল লাভ শেপ কেক, কেকের পাশে লাল রঙের একটা মোমবাতি। ব্যালকনিটা একটু বড়সড় হওয়ায় ডেকোরেশনটা দারুণ মানিয়েছে। ইলোরা বিস্মিত দৃষ্টি এরেনের দিকে ফেরাতেই এরেন ইলোরার হাত ধরে এগিয়ে গিয়ে টেবিলের সামনে দাঁড়ালো। টেবিলের সামনে দাঁড়িয়ে কেকের ওপর চোখ পড়তে ইলোরা থমকে গেল, আর ঠোঁট দুটো আপনা আপনি একে অপরের থেকে আলাদা হয়ে গেল। এরেন কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, হ্যাপি টু ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি মাই সুইট, মাই কিউট কুইন। ইলোরার ধ্যান ভাঙল। সে ঘাড় ঘুরিয়ে বিস্মিত দৃষ্টিতে এরেনের দিকে তাকাতেই এরেন মিষ্টি হেসে বলল, সারপ্রাইজ। সঙ্গে সঙ্গে ইলোরা ঘুরে দাঁড়িয়ে দু হাতে এরেনকে জাপটে ধরল। খুশিতে তার চোখে পানি চলে এলো। এরেনের বুকে মুখ গুজে তাকে আঁকড়ে ধরে সে অনেকটা সময় কাটিয়ে দিল। এরেন বুঝতে পারল ইলোরা খুশিতে আবেগী হয়ে পড়েছে, তার আবেগী বউ বলে কথা। সেও তাই চুপচাপ ইলোরাকে বুকে চেপে ধরে দাঁড়িয়ে রইল। তারপর এরেন নিজে ইলোরার মুখটা দু হাতে তুলে ধরল। মেয়েটা খুশিতে কেঁদেই ফেলেছে, চোখের পানিতে বা চোখের কাজল লেপটে গেছে। এরেন সযত্নে ইলোরার চোখের পানি মুছে দিয়ে বলল, এই বোকামি, কাঁদছো কেন? ইলোরা কিছু বলতেও পারল না। এরেন বলল, কান্না থামাও, এটা কাদার সময় না রে বউ। ইলোরা নাক টানতেই এরেন খানিক রাগত স্বরে বলল, কাঁদতে বারণ করেছি, হায়রে আমার ছিচকাদনে আবেগে বউ। কথাটা বলে এরেন ইলোরার কপালে কপাল ঠেকালো। ইলোরা এবার এরেনের জ্যাকেটের কলার চেপে ধরে ফিসফিস করে বলল, এত ভালোবাসো কেন তুমি? আমার কান্না পায় জানো না? এরেন হেসে বলল, কি করব, এই আবেগী মেয়েটাকে যে আমি ভালো না বেশে ভালো থাকতে পারি না। আমার মন যে তাকে যুগ যুগ ধরে এভাবেই ভালোবাসতে চাই। ইলোরার মুখে হাসি ফুটল। এরেন ইলোরার কান্না ভেজা মুখটা ভালোভাবে মুছে দিয়ে অপর দিকে ঘুরে দাঁড় করিয়ে দিয়ে বলল, এবার একটু সেলিব্রেশন করতে দিন ম্যাডাম। এরেন কেকের পাশ থেকে লাইটার হাতে নিয়ে মোমবাতিটা জ্বালালো। ইলোরা প্রশ্ন করল, নিভাবো? এরেন বলল, আজ থেকে ঠিক 2 বছর আগে তুমি আমার জীবনে আলো হয়ে এসেছিলে। যদিও সেটা বুঝে উঠতে আমার কিছুটা সময় লেগেছিল, তাই আমরা আলো নিভিয়ে নয় জ্বালিয়ে সেলিব্রেশন করব। এই মোমবাতিটা যেভাবে জলজল করে জ্বলছে ঠিক সেভাবে তুমি সারা জীবন আমার জীবনে আলো ছড়িয়ে থাকবে। ইলোরা হেসে মাথা দুলিয়ে সম্মতি জানালো। তারপর দুজনে একসাথে কেক কাটলো। একে অপরের মুখে কেক তুলে দিল। ইলোরা এক টুকরো কেক খেয়ে আর খেতে পারল না, অথচ এরেন একটার পর একটা টুকরো মুখে পুড়তে পুড়তে পুরো কেকটাই সাবাড় করে ফেলল। কেকটার সাইজ ছোট হওয়ায় খেতে আর তেমন সমস্যা হলো না। ইলোরা তা দেখে হাসতে হাসতে বলল, এত জায়গা বাকি রইলো কিভাবে তোমার পেটে? এরেন তৃপ্তি নিয়ে বলল, কেকটা অনেক মজা।
এরেন কেক খাওয়া শেষ করে ইলোরার সাথে কয়েকটা সেলফি তুলল। সেলফি তোলা শেষ হতে ইলোরা অভিমানী গলায় বলল, তুমি আসলেই খুব খারাপ। আমি আবার কি অপরাধ করলাম মহারানী? আমাকে বললে না কেন? জানো না আমার মনে থাকে না? গত বছরও মনে ছিল না? তুমি মাঝরাতে ভাইয়াকে দিয়ে বাসে ডেকে নিয়ে সারপ্রাইজ দিয়েছিলে, এবারও মনে ছিল না? আর সেই সুযোগে তুমি সারপ্রাইজ দিলে। বললে কি আর সারপ্রাইজ দেওয়া হতো? আমি ঢাকা থেকে সব প্ল্যানিং করে এসেছি। জারিনকে নিয়ে মার্কেটে গিয়ে এই শাড়িটা কিনেছিলাম। তবে চয়েস আমার ছিল, ইচ্ছা ছিল ঠিক রাত 12টায় তোমাকে চমকে দিব, তাই করলাম। আর এই বেলকনি কখন সাজালে? আমরা যখন ডিনারে গিয়েছিলাম তখন হোটেলের কয়েকজন ওয়েটার এভাবে সাজিয়ে রেখে গেছে। বিকেলে তুমি যখন ঘুমিয়েছিলে তখনই আমি ওদের আগে থেকেই বলে রেখেছিলাম। ও, কিন্তু সবকিছু লাল কেন? এরেন এগিয়ে গিয়ে ইলোরার কোমর ধরে কাছে টেনে নিয়ে মৃদু হেসে বলল, কারণ যেদিন তুমি আমার জীবনে এসেছিলে সেদিন আমি তোমাকে লাল শাড়ি পরিহিতা অবস্থায় দেখেছিলাম, আর তখনই আমি তোমাকে দেখে মুগ্ধ হয়েছিলাম। ভাবছি এরপর থেকে প্রতি অ্যানিভার্সারিতে তোমাকে এইভাবে এই লাল শাড়ি পরাবো, নিজের হাতে সাজিয়ে দিব আমার লাল পরীকে। কারণ আমি চাই সেই প্রথম দিনের মুগ্ধতা আজীবন থেকে যাক। আমি লাল শাড়ি পরিহিতা বউটার দিকে অপলক তাকিয়ে থাকি, যেভাবে প্রথম দিন তাকিয়েছিলাম। জানো, আজ সেই দিনটা চোখের সামনে ভেসে উঠছে। যেদিন হুট করে তুমি আমার বউ হয়ে গেলে, সেদিন ভেবেছিলাম হুট করে জীবনে আসা মেয়েটাকে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না, অথচ আজ সেই মেয়েটাকে ছাড়া আমার চলেই না। জীবন কত অদ্ভুত। ইলোরা ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ঝুলিয়ে এক দৃষ্টিতে এরেনের দিকে তাকিয়ে তার কথা শুনল। তারপর বলল, প্রথম দিন আমি এটা ভেবে আফসোস করেছিলাম যে আমার কপালটা এত খারাপ কেন, অথচ সেদিন আমি জানতাম না আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের মধ্যে একজন, যার এমন একটা ভালোবাসার মানুষ আছে। এরেন ইলোরার কপালে চুম্বন রেখে এঁকে দিয়ে তার হাতটা নিজের বুকের বাঁ পাশে চেপে ধরে বলল, আমৃত্যু আমার বুকের বাঁ পাশে থেকে ইলোনি, আমি তোমাকে যুগ যুগ ধরে ভালোবেসে যাব। ইলোরা এরেনের বুকে মাথা রেখে বলল, ভালোবাসি, জানি আমি তোমার মতো এত বেশি ভালোবাসতে পারি না, তবু বলছি অনেক বেশি ভালোবাসি। এরেন হাসল। ইলোরাকে বুক থেকে সরিয়ে কোলে তুলে নিয়ে রুমের দিকে পা বাড়ালো। ইলোরা দু হাতে এরেনের গলা জড়িয়ে ধরে চুপটি করে বুকের সাথে মিশে রইল। এরেন এগিয়ে গিয়ে ইলোরাকে বিছানায় শুয়ে দিতে ইলোরা বলল, শাড়ি চেঞ্জ করবো না? এরেন ডানে বায়ে মাথা দুলিয়ে বলল, আজ এইভাবেই থাকবে, আমি সারা রাত আমার লাল পরীটাকে দেখব। ইলোরা লাজুক হাসল। এরেন উঠে দাঁড়িয়ে বিছানার কাছ থেকে সরে গিয়ে জ্যাকেট খুলে রেখে দিল। তারপর লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে বিছানায় উঠে বসতেই ইলোরা শোয়া থেকে উঠে বসে বলল, কথার সাথে কাজের কোনো মিল নেই। বললে সারা রাত নাকি আমাকেই দেখবে, এখন যে ডিম লাইট জ্বালিয়ে ঘুমোতে চলে এসছো। এরেন এগিয়ে গিয়ে ইলোরাকে বুকে টেনে নিয়ে বলল, এমন আবছার হতেই প্রথম দিন তোমাকে লাল শাড়িতে দেখেছিলাম, সেদিন ছিল চাঁদের আলো, আর আজ ডিম লাইটের আলো। দুটোতে বিশাল তফাৎ। আরও একটা তফাৎ ঘটবে। কি? এরেন ইলোরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, সেদিন তোমাকে দূর থেকে দেখেছিলাম, আর আজ কাছ থেকে ভালোবাসবো। সেদিন আমাদের মাঝে দূরত্বটা অনেক বেশি ছিল, আর আজ দূরত্ব নামক কোনো শব্দই থাকবে না। ইলোরা লজ্জায় মাথা নিচু করে ফেলল। ডিম লাইটের আবছা আলোয় এরেন ইলোরার স্নিগ্ধ আবেদনময়ী রূপের দিকে তাকিয়ে থাকলো অনেকক্ষণ। তারপর একসময় অনুভব করলো শুধু এই মেয়েটাই তার ভালোবাসার কাছে দুর্বল না, সে নিজেও এই মেয়েটার ভালোবাসার কাছে দুর্বল। এরেন ফিসফিস করে বলল, ইলোনি, তোমাকে খুব আবেদনময়ী লাগছে। ইলোরা মৃদু কেঁপে উঠল। এই কথার মানে তার অজানা নয়। ইলোরার ঢোক গিলে নড়ে চড়ে বসতেই এরেন তাকে সযত্নে বালিশে শুয়ে দিল। ইলোরার ঘন নিঃশ্বাস মুখে আশ্রয় পড়তেই এরেন শিহরিত হলো। অতি সন্তর্পণে ইলোরার পেটের কাছের আঁচলটা সরিয়ে দিয়ে মুখ গুজল তার নরম পেটে। ইলোরা দু হাতে এরেনের মাথার চুল খামছে ধরল। এরেন তার পেটে ঠোঁট ছোঁয়াতেই সে এক হাতে এরেনের চুল আর এক হাতে বিছানার চাদর খামছে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে ফিসফিস করে বলল, এত পাগলামি করছো কেন আজ? সঙ্গে সঙ্গে এরেন ইলোরার পেটের বাঁ পাশে ছোট্ট একটা কামড় বসিয়ে দিল। ইলোরা ব্যথায় কোকিয়ে উঠতেই এরেন ইলোরার পেট থেকে মুখ সরালো। হন্তদন্ত হয়ে ইলোরার মুখের উপর ঝুঁকে পড়ে পেটের কামড় দেওয়া জায়গাটায় হাত বুলিয়ে দিতে দিতে অনুশোচনার সুরে বলল, ইলোনি, বেশি ব্যথা পেয়েছো? আই এম সরি ইলোনি, আমি কেন এমন করলাম জানি না, সরি লক্ষ্মীটি। ইলোরা অবাক হলো। আজ মানুষটার পাগলামি কেমন যেন বাকি দিনের তুলনায় আলাদা মনে হচ্ছে।
এরেনের অনুশোচনা দেখে ইলোরা তার গালে হাত রেখে বলল, আমি ঠিক আছি। এমন করছো কেন তুমি? শান্ত হও। এরেন শান্ত হলো না। দ্রুত হস্তে ইলোরার গলার হার খুলতে ব্যস্ত হয়ে পড়ল। হার খুলে বিছানার একপাশে ছুঁড়ে ফেলে দিল। তারপর ইলোরার গলায় মুখ ডুবিয়ে তাকে আষ্টে পৃষ্ঠে নিজের সাথে জড়িয়ে গায়ে চাদর টেনে নিল। দীর্ঘ সময় পাগলের মতো ইলোরাকে ভালোবাসলো। ইলোরা বাধা দিল না। ইতিপূর্বে মানুষটার এমন ভিন্ন আচরণ সে কখনো লক্ষ্য করেনি। আজ যেন মানুষটা উন্মাদ হয়ে ভালোবাসায় মত্ত হয়েছে। মানুষটার ভালোবাসা ছড়িয়ে পড়ল ইলোরার রন্ধ্রে রন্ধ্রে। ইলোরা নির্বাক হয়ে তাকে আঁকড়ে ধরে রইল। চোখ বুজে মানুষটার প্রতিটা স্পর্শ অনুভব করল। 2 বছর ধরে যে মানুষটা তার অস্তিত্বে মিশে আছে, এখন মনে হচ্ছে সেই মানুষটা আজই প্রথম তার এত কাছে এসেছে, তাকে গভীরভাবে স্পর্শ করেছে। নিয়মমাফিক ফজরের সময় ঘুম ভাঙল ইলোরার। আড়ামোড়া ভাঙতে গিয়ে ব্যর্থ হলো। এরেন এখনও তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে গভীর ঘুমে মগ্ন। এরেনের গতরাতের পাগলামের কথা মনে পড়তে ইলোরা হেসে ফেলল। এরেনের চুলের ফাঁকে আঙুল চালিয়ে কয়েকবার ডাকল। এরেন চোখ খুলল না। এটা নতুন না। প্রত্যেক দিন ভোরে এরেনের ঘুম ভাঙাতে গিয়ে ইলোরা ক্লান্ত হয়ে পড়ে। ইলোরা এরেনের গায়ে মৃদু ধাক্কা দিয়ে বারবার ডেকেই চলেছে। এরেন প্রতিবার নড়েচড়ে উঠছে, কিন্তু সাড়া দিচ্ছে না। মিনিট 5 পর এরেন ঘুম ঘুম মৃদু কণ্ঠে বলল, কি হয়েছে? ওঠো। ঘুমাতে দাও। বলে এরেন ইলোরার গলায় ঠোঁট ছোয়ালো। ইলোরা এরেনকে ঠেলে সরানোর চেষ্টা করে বলল, ওঠো তো, নামাজ পড়বে না? হুম হুম করছো তো, উঠছো না কেন? তোমার এই বাজে অভ্যাস জীবনেও পরিবর্তন হবে না। ওঠো না, ওঠো। এরেন এবার ইলোরার গলা থেকে মুখ তুলে তার দিকে তাকিয়ে বলল, জ্বালাচ্ছ কেন? কত রাত করে শুয়েছিলাম, তাও তো ঘুমাতে পারিনি। না করছিল কি? প্রেমাসুখ দেখবে নাকি? এরেন ভুরু জোড়া নাচিয়ে দুষ্টু হাসছে। ইলোরা লাজুক হাসিমাখা মুখে এরেনকে ধাক্কা মেরে বলল, অসভ্য, ওঠো তুমি। এরেন ইলোরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এখন থেকে তোমার পিল নেওয়া বন্ধ, বুঝেছ? আমি চাই এবার একটা ছোট্ট ইলনি আসুক। অবশ্য ছেলে এলেও আমার অসুবিধে নেই, আমার শুধু ছোট্ট একটা বেবি চাই। ইলোরা লজ্জায় চোখ ফিরিয়ে নিয়ে বিড়বিড় করে বলল, পিল তো কাল থেকেই বন্ধ। এরেন ইলোরার কপালে পড়া চুলগুলো পিছনে ঠেলে দিয়ে ঠোঁট টিপে হেসে বলে উঠল, লজ্জাবতী লাজুকুলতা, তুমি কি জানো না তোমার লাজে রাঙা মুখটা আমাকে বাধ্য করে প্রতিটা মুহূর্তে নতুন করে তোমার প্রেমে পড়তে? জেনেও কেন বারংবার লজ্জায় নুয়ে পড়ো? তবে কি তুমিও চাও আমাকে প্রত্যেক মুহূর্তে তোমার প্রেমের শিকলে বাঁধতে? ইলোরা এরেনের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, নতুন করে আপনাকে প্রেমের শিকলে বাঁধবো কি? আপনি তো সেই 2 বছর আগে থেকেই নিজেই বাধা পড়ে আছেন। এরেন হেসে ইলোরার কপালে লম্বা একটা চুম্বন রেখা এঁকে তাকে ছেড়ে দিয়ে উঠে বসল। ইলোরা নিজের শাড়িটাকে গায়ে জড়িয়ে বিছানা থেকে নেমে অন্য একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলল। ততক্ষণে এরেনও বিছানা ছেড়েছে। দুজন ফ্রেশ হয়ে একসঙ্গে নামাজ আদায় করল। নামাজ শেষ করে এরেন ইলোরাকে বলল, শোনো, যা যা অগোছালো আছে গুছিয়ে নাও। ব্রেকফাস্ট করে আমরা বাইরে বেরোবো। আজ সারাদিন কলকাতা ঘুরবো, তারপর সন্ধ্যায় হোটেল ছাড়বো। ইলোরা কিছুটা অবাক হয়ে বলল, কেন? এই হোটেলে কি সমস্যা? সমস্যা না, অন্য এক জায়গায় যাব। কোথায়? সারপ্রাইজ, তুমি গোছাও, আমি বাইরে থেকে আসছি। বলে এরেন রুম থেকে বেরিয়ে গেল। ইলোরা পিছু ডাকতে গিয়েও থেমে গেল। এরেন দ্রুত হেঁটে চলে গেছে। ইলোরা সময় নষ্ট না করে তার আর এরেনের লাগেজ গোছাতে লেগে পড়ল। কিছুক্ষণ পরেই এরেন রুমে এসে বলল, চলো ব্রেকফাস্ট করে নিই। ইলোরা ঠোঁট উল্টে বলল, এত সকালে খেতে ইচ্ছে করছে না। খেতে হবে, লক্ষ্মীটি লং জার্নি হবে। মহারাজ, এটা খুব সুন্দর হয়েছে। বলতে বলতে ইলোরা আঁচল সরিয়ে কোমরের বিছাটা দেখালো। এরেন হেসে বলল, বকবে না, আবার টাকা খরচ করলাম যে। ইলোরাও হেসে বলল, এটা খুব পছন্দ হয়েছে। এরেন হাসি মুখে ইলোরার কোমরের বিছাটা ছুঁয়ে দেখল, তারপর হাত সরাতে গিয়েও থেমে গেল। ইলোরার পেটের বাঁ পাশে ক্ষত হয়ে কালো দাগ পড়ে আছে। ফর্সা পেটে দাগটি স্পষ্ট হয়ে উঠেছে। গতরাতের কামড় থেকে যে এই অবস্থা হয়েছে তা বুঝতে বাকি রইল না এরেনের। ক্ষতস্থানটায় আলতো করে আঙুল বুলাতে বুলাতে এরেন অনুশোচনা ভরা দৃষ্টিতে ইলোরার মুখের দিকে তাকিয়ে বলল, এই অবস্থা হয়ে গেল, সরি ইলনি, ওয়েনমেন্টও সাথে নেই, বাইরে গিয়ে কিনে লাগিয়ে দিব। ইলোরা দুহাতে এরেনের গলা জড়িয়ে ধরে হাসি মুখে বলল, আমি তোমার কে হই? বউ। তাহলে মনে তো হচ্ছে তুমি আজ পর্যন্ত আমার ধারে কাছেও ঘেঁষনি।
এরেন এবার মৃদু শব্দ তুলে হেসে বলল, আমার কথা আমাকে ফেরত দিচ্ছেন ম্যাম? ইলোরা হাসল। তারপর এরেনের চোখে চোখ রেখে বলল, 2 বছর কেটে গেল, অথচ আমার মনে হয় এই তো সেদিন অ্যাক্সিডেন্টলি একটা অচেনা ছেলের সাথে আমার বিয়েটা হয়ে গেল। তারপর দুজন দুজনের পথে চলে গেলাম। আবার হঠাৎ দেখা হয়ে গেল ভার্সিটি ক্যাম্পাসে। ম্যাজিকের মতো প্রণয় হলো, হাতে হাত রাখা হলো, শক্ত করে বুকে চেপে ধরে অনুভূতিগুলো বাড়ানো হলো। কত শত বাধা পেরিয়ে সংসার বাঁধলাম, আর আজ সেই বিয়ের 2 বছরই পার হয়ে গেল। এরেন ইলোরার নাকে নাক ঘষে বলল, ভাবি আমরা একসাথে কয়েক যুগ কাটিয়ে দিব, শুধু তুমি আমার কাছে থেকে ইলোনি। ইলোরা হাসি মুখে মাথা দুলিয়ে সম্মতি জানালো। দুজন হাতে হাত রেখে রুম থেকে বেরিয়ে এলো। খাবার টেবিলে আগে থেকে জারিন আর আরহাম বসেছিল, তারা নিজেদের মধ্যে কথা বলছিল। ইলোরা আর এরেন এসে চেয়ার টেনে বসতেই জারিন হেসে বলল, গুড মর্নিং ভাবি, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। সরি ভাইয়ার সারপ্রাইজ নষ্ট হবে বলে লেট করে উইশ করতে হলো। আরহামও হাসি মুখে বলল। অরিশা আর মাহাদিও উইশ করলো। ইলোরা মুস্কি হেসে বলল, থ্যাঙ্কস আপু, তুমি এই কথাটা পেটে রাখলে কিভাবে? আমি তো পুরো সারপ্রাইজড হয়ে বসে আছি। জারিন দাঁত কেলিয়ে হেসে বলল, একটা মাত্র ভাই আমার, তার জন্য এইটুকু তো করতেই হতো। তখনই তাহসিন এসে উপস্থিত। সে চেয়ার টেনে বসতে বসতে বলল, গুড মর্নিং গাইস। অরিশা ভ্রুকুটি করে বলল, গুড মর্নিং বলছিস অথচ চোখই তো খুলতে পারছিস না। তাহসিন অসহায় মুখে বলল, প্রচুর ঘুম পাইছে দোস্ত, মনে হইতেছে আমার আজকের জার্নি ঘুমাই হইব। আরহাম হেসে বলল, তোমার জন্য মরিচের গুঁড়ো সাথে নিয়ে যাব। বেশি ঘুম পেলে তা তাড়ানোর জন্য এটাই সবচেয়ে কার্যকর মেডিসিন। তাহসিন বলল, থাক ভাই, এত বেশি উপকার করা লাগবে না। আপনি হার্টের ডক্টর আছেন, তাই থাকেন, ঘুম তাড়ানোর ডক্টর হবেন না। আর আর যদি আপনার একান্তই ঘুম তাড়ানোর ডক্টর হওয়ার শখ জাগে, তাহলে আমাদের জয়নাবু আছে, তার ডক্টর হন। তাহসিনের কথায় সবাই মুখ টিপে হাসছে। তা দেখে জারিন ভুরুকুসকে তাকিয়ে রইল। মাহাদি বলল, এখন খাবার অর্ডার দেওয়া উচিত, খেয়ে দিয়ে রওনা দিতে হবে তো। মাহাদির কথায় সবাই সম্মতি জানালো। অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই খাবার চলে এলো। সবাই খোশ গল্প করতে করতে বেশ জমিয়ে ব্রেকফাস্ট সারলো। তারপর শুরু হলো কলকাতা ভ্রমণ। সারাটা দিন সবাই মিলে কলকাতার অলিগলি ঘুরে পেট পুড়ে খেয়ে দিয়ে সন্ধ্যার কিছু আগে হোটেলে ফিরল। আগে থেকেই ব্যাগপত্র গুছিয়ে রাখায় আর কারো ঝামেলা পোহাতে হলো না। ফ্রেশ হয়ে ব্যাগপত্র বগল ডাবা করে হোটেল ছাড়ল। সন্ধ্যা 6:30টার দিকে সবাই কলকাতার NSBCI এয়ারপোর্টে পৌঁছালো। বিমানে ওঠার পূর্ববর্তী যাবতীয় কার্য সঠিকভাবে সম্পন্ন করল। নির্দিষ্ট সময় মোতাবেক NSCBI এয়ারপোর্ট থেকে ইন্ডিগো এয়ারলাইন্স 7:30 ঘটিকায় আকাশে আরোহণ করল। মূলত স্বল্প সময়ের গন্তব্যে পৌঁছতে এরেন আগে থেকেই বিমানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এক অসিলায় আকাশপথ ভ্রমণটাও হয়ে যাবে। ঔরঙ্গাবাদ এয়ারপোর্টে বিমান অবতরণ করল সকাল 6:30টায়। জার্নিটা ছিল দীর্ঘ 11 ঘন্টার। এয়ারপোর্ট থেকে বেরিয়ে ক্যাব নিয়ে চলল ভারতীয় পর্যটন সংস্থার তারকাখচিত হোটেল ঔরঙ্গাবাদে। হোটেলে গিয়ে সবাই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করলো। ব্রেকফাস্ট করে সবাই রেডি হতে লেগে পড়ল, কারণ আজ সারাদিন সবাই বাইরে কাটাবে। এরেন মাত্র 10 মিনিটের মধ্যেই ঝটপট রেডি হয়ে গেল। সে রেডি হয়ে ইলোরার জন্য অপেক্ষা করতে লাগলো। ইলোরা আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিল। এরেন এগিয়ে এসে তার পাশে দাঁড়িয়ে বলল, আর কতক্ষণ লাগবে? ইলোরা চুলে চিরুনি চালাতে চালাতে বলল, এই তো চুলটা বেঁধে হিজাব পরবো, তাহলেই শেষ। তাড়াতাড়ি করো না, দেরি হয়ে যাবে। আর একটু ওয়েট করো না। এরেন কপালে ভাঁজ ফেলে দাঁড়িয়ে রইল। ইলোরা তখন আয়নার দিকে তাকিয়ে চুল আঁচড়াতে ব্যস্ত। এক দৃষ্টিতে প্রেয়সীর চুলে চিরুনি চালানো দেখে এরেন হঠাৎ করেই মুগ্ধ হলো। পাশ থেকে সরে এসে ইলোরার সামনে দাঁড়ালো। আয়নার সামনে দাঁড়ানোই ইলোরা ভ্রুকুটি করে বলল, কি হলো? আয়না আড়াল করে দাঁড়ালে কেন? এরেন কোনো উত্তর না দিয়ে দুহাতে ইলোরার কোমর থেকে হ্যাঁচকা টানে বুকে টেনে নিল। ইলোরা দুহাত এরেনের বুকে ঠেকিয়ে অবাক হয়ে বলল, আরে কি করছো? এরেন ইলোরার হাত থেকে চিরুনিটা কেড়ে নিয়ে রেখে দিয়ে বলল, এই চিরুনি জিনিসটাকে আমার বড্ড হিংসা হয়। ইলোরা এরেনের কথা বোঝার চেষ্টা করে বলল, চিরুনিকে তোমার হিংসা হয়? আর কিছু খুঁজে পেলে না? চিরুনিকে হিংসা হয় কেন? এই যে চিরুনি প্রত্যেক দিন সকাল বিকাল রাত তোমার চুল ছুঁয়ে দেয়।
এতবার তো আমিও তোমার চুল শুতে পারি না, কাজের চাপে তোমাকে কাছে পাওয়াই তো হয়ে ওঠে না। কথাটা বলে এরেন ইলোরার চুলে মুখ গুজল। ইলোরা মৃদু হেসে বলল, এখন তোমার দেরি হচ্ছে না? এরেন ইলোরার চুলে মুখ গুজেই ছোট একটা শব্দ করলো। হুম। এখানে এসে পাগলামি বেড়ে গেছে তোমার। ইরেন এবার মুখ তুলে ইলোরার চোখের দিকে তাকালো, মুগ্ধতা মাখা নিচু স্বরে বলল, এত সুন্দর কেন তুমি? এখন যদি আমি সত্যি সত্যি হার্ট অ্যাটাক করে বসি? এরেনের কথা ইলোরা চোখে মুখে বিরক্তি ফুটে উঠতেই এরেন মুচকে হাসল। মুখটা এগিয়ে নিতে ইলোরা আঙুল দিয়ে এরেনের মুখ চেপে ধরল। কপট রাগ দেখিয়ে বলল, এখন তোমার অসভ্যতামি করার সময় না, সরে দাঁড়াও, আমি হিজাব পরবো। এরেন এক হাতে নিজের মুখ থেকে ইলোরার আঙুল সরিয়ে নিল। ডান হাতে ইলোরার কোমর জড়িয়ে ধরে বাঁ হাতটা তার ঘাড়ে রাখল। ইলোরা বাধা দেওয়ার আগেই তার ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে দিল। ইলোরা স্থির হয়ে গেল। শির দাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে যেতে ইলোরা এরেনের শার্ট খামচে ধরে চোখ বুজে নিল। না চাইতেও এরেনের পাগলামি তাকেও পেয়ে বসল। মানুষটাকে দূরে ঠেলে দেওয়ার সাধ্য তার নেই। 2 বছর পার করেও আজও মনে হয় মানুষটার প্রতিটা স্পর্শ নতুন। অনুভূতিগুলো বুঝি সদ্য অনুভব করা। প্রত্যেক দিন সে একই মানুষের প্রেমে নতুন করে পড়তে যেন বাধ্য হয়। ইলোরা অনুভব করে এই মানুষটাকে পেয়ে সে পৃথিবীর সমস্ত সুখ পেয়ে গেছে। প্রত্যেক দিন সময় অসময়ে ভালোবাসার মানুষটার বুকে মাথা রাখতে পারলে আর কি চাই? এর থেকে বড় সুখ বুঝি আর হতে পারে? এরেন হোটেলে উঠেই এনইউভি জিপ বুক করে রেখেছিল। তাতে চড়েই সবাই রওনা দিল গন্তব্যের উদ্দেশ্যে। 30 কিলোমিটার দূরত্ব পেরোতে সময় লাগলো প্রায় 1 ঘন্টা। জিপ থেকে নেমে সামনে এগোতে ইলোরা দুচোখে বিস্ময় নিয়ে চারদিক দেখতে লাগলো। চোখ ভর্তি বিস্ময় নিয়ে এরেনের দিকে প্রশ্নভরা দৃষ্টিতে তাকালো। এরেন মুচকি হেসে বলল, ভারতীয় ঐতিহ্যের নিদর্শন ইলোরা গুহা। ইলোরা হেসে বলল, মাই গড, আর কত সারপ্রাইজ দেবে? সামনে এগিয়ে চলো, নিজেই সারপ্রাইজড হবে। বলেই এরেন ইলোরার হাত ধরে সামনের দিকে পা বাড়ালো। উপর থেকে নিচে গ্রানাইট পাথরের পাহাড় কেটে নির্মিত ইলোরা গুহার আঞ্চলিক নাম চরণোদ্রি। এখানে প্রতিষ্ঠিত মন্দিরগুলো হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের উপাসনালয় হিসেবে নির্মিত হয়েছে। ইলোরার 100 গুহার মধ্যে মাত্র 34টি গুহা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত আছে। এই 34টি গুহার মধ্যে 17টি হিন্দু, 12টি বৌদ্ধ এবং 5টিতে জৈন ধর্মের নিদর্শন রয়েছে। ইলোরা যতই দেখছে ততই অবাক হচ্ছে। বিস্ময় বাড়ার সাথে সাথে হঠাৎই করেই তার কণ্ঠে বেরিয়ে এলো, ইলোরা গ্রামের গুহার ভাজে আমি লজ্জাবতী লাজুক লতা, কখনো উচ্ছল, কখনো নীরব, নিজের মাঝেই বিষণ্ণতা। যে যাই ভাবুক, আমি নিজের মাঝেই খুঁজি অনন্যতা। এরেনের হাততালির শব্দে ইলোরা ফিরে তাকালো। এরেন প্রশস্ত হেসে বলল, বাহ, আমার বউয়ের মাঝে দেখছি কবি কবি ভাব এসেছে। সবই আপনার কৃপা স্বামী। বলে ইলোরা হেসে উঠল। এরেনও শব্দ করে হাসল। পরক্ষণে গলা ঝেড়ে বলল, একটা সত্যি কথা বলবো? ইলোরা প্রশ্নভরা দৃষ্টিতে তাকিয়ে চোখের ইশারায় প্রশ্ন করল, জারিন আর আরহাম ভাইয়ের জন্য আমরা ইন্ডিয়া আসিনি। এরেনের কথা কানে যেতে ইলোরা পা থামালো। অবাক হয়ে বলল, মানে তুমি তো বললে আমরা ওদের জন্য এসছি, এখন আবার বলছো ওদের জন্য আসিনি, তাহলে কেন এসছি? আমাদের জন্য। ইলোরা ভ্রু কুচকালো। বার তিনেক চোখ ঝাপটে বলল, আমাদের জন্য? এই তুমি যা বলার স্পষ্ট করে বলবে প্লিজ? তোমার হেয়ারি পূর্ণ কথা সবই আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এরেন দাঁত কেলিয়ে হেসে বলল, যাও, বলবো না। এবার তোমার মাথার মধ্যে এটাই ঘুরপাক খেতে থাকবে যে আমাদের জন্য ইন্ডিয়া কেন এসেছি। এরেন সামনের দিকে পা বাড়াতে ইলোরাও তার পিছু নিল। পায়ে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল, এই দাঁড়াও, বলো বলো। এরেন ডানে বায়ে মাথা দুলিয়ে ছোট একটা শব্দ করল। হুম। ইলোরা ঠোঁট উল্টে অনুরোধের সুরে বলল, বলো না। এরেন মুচকি হেসে ইলোরার ডান হাতটা নিজের বাঁ হাতের মুঠোয় ধরে হাঁটতে হাঁটতে বলল, মনে আছে আজ থেকে ঠিক 1 বছর আগে এক বাস জার্নিতে আমাদের প্রথম দেখা হয়েছিল, আর সেই জার্নির কারণেই তোমাকে আমি স্ত্রী হিসেবে পেয়েছিলাম। ফার্স্ট অ্যানিভার্সারিতে তো আমি বাস জার্নি করে তোমায় নিয়ে গ্রামে গিয়েছিলাম। তাই আমার প্ল্যান ছিল সেকেন্ড অ্যানিভার্সারিতেও তোমাকে নিয়ে বাস জার্নি করব, কিন্তু এবার তোমাকে বড়সড় একটা সারপ্রাইজ দিব। ভাবতে ভাবতে হঠাৎ মাথায় এসেছিল মিসেস ইলোরাকে যদি বাস জার্নি করে কোনোভাবে ইলোরা গুহা দর্শন করাই তাহলে সেটা দারুণ হবে। প্ল্যান অনুযায়ী আমরা বিমানে না এসে বাসে ইন্ডিয়া এসেছি, আর তারপর এই ইলোরা গুহা
বাস জার্নিও হলো আর ইলোরা দর্শন্য। ইলোরা অবাক দৃষ্টিতে এরেনের মুখের দিকে তাকিয়ে রইল। বিস্মিত কণ্ঠে বলল, এত প্ল্যান করলে আর আমি কিছুই টের পেলাম না। পারো বটে তুমি, তবে আমি সত্যিই খুব সারপ্রাইজ হয়েছি। এসে তুমি সারপ্রাইজ দিয়েই চলেছ। তাহলে এর বিপরীতে তো আমিও কিছু পাওনা থাকি, তাই না? আচ্ছা, তো আপনি কি চান মহারাজ? মহারানীর মুখে ভালোবাসি শুনতে চাই। ইলোরা হেসে বলল, এত বড় সারপ্রাইজের বদলে শুধু এইটুকু ছোট্ট একটা শব্দ? এইটুকু ছোট্ট শব্দই আমাকে পৃথিবীর সব সুখ দিতে সক্ষম। ইলোরা ঠোঁট জোড়া প্রসারিত করে বলল, ভালোবাসি। এরেন নিজের মুঠোয় আবদ্ধ ইলোরার হাতটা আরো শক্ত করে ধরে বলল, আমিও ভালোবাসি ইলোনি। তোমার অসভ্য তোমাকে যুগ যুগ ধরে এইভাবেই ভালোবাসতে চাই। এক মুহূর্তের জন্য আমার দৃষ্টির আড়ালে যাবে না। এই জন্যই তো বলি, সম্ভব হলে তোমাকে যত্ন সহকারে এইখানটায় ঢুকিয়ে রাখতাম। বলতে বলতে এরেন আঙুল দিয়ে নিজের বুকের বাঁ পাশটা দেখালো। ইলোরা হাসি মুখে বলল, পাগল।